আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাদের আজকের আলোচনা সভা সংবাদ না বয়ান, গণমাধ্যমের ঝোঁক ও ঝুঁকি। মোর্শেদ স্যার এখানে উপস্থিত আছেন। ডক্টর মোর্শেদকে আমি অনুরোধ করব অন্য দু আলোচক, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বুদ্ধিজীবী কবি রিফাত হাসানকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য। আমি ডক্টর মোহাম্মদ মোর্শেদুল ইসলাম, অধ্যাপক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, তাকে অনুরোধ করছি আমাদের আজকের মুখ্য আলোচক মহাপরিচালক পিআইবি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের ফারুক ওয়াসিফ এবং কবি বুদ্ধিজীবী ক্রিটিক রিফাত হাসানকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য। আমাদের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার আমাদেরকে অনুমতি দিয়েছেন অনুষ্ঠান শুরু করার। উনি আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। ধন্যবাদ ডক্টর মোর্শেদুল ইসলাম, ফারুক ওয়াসিফ এবং রিফাত হাসানকে। এই সভার শুরুতেই আমি একটি কথা আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে এই যে অপ্রত্যাশিত কিছু কারণে আমাদের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এই অনুষ্ঠানে অনুপস্থিত। তিনি আমাকে সভাপ্রধানের দায়িত্ব পালনের জন্য বলেছেন। আমি একই সাথে সভাপ্রধান এবং সঞ্চালকের দায়িত্ব পালন করতে যাচ্ছি। আপনারা শিরোনামটি দেখেছেন, যোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন আমাদের আরেকজন অধ্যাপক আতিক স্যার, উপস্থিত আছেন শহীদুল হক স্যার, আতিকুল্লাহ স্যার, আরও কিছু পিআইবির পরিচালক উপস্থিত আছেন, রাজনীতিবিদ রুমি ভাই উপস্থিত আছেন, হাসান মারুফ রুমি। আপনারা খুবই পরিচিত বয়ান শব্দটার সাথে। সংবাদ এবং বয়ান দুটোই আপনাদের কাছে অতি পরিচিত শব্দ। আমরা সংবাদটা তো জানি, সংবাদ কি হওয়া উচিত সেটা সম্পর্কেও আমাদের একটা ধারণা আছে, কিন্তু সংবাদের সাথে বয়ান কিভাবে সম্পর্কিত সেইটা নিয়ে হয়তো কিছু কথা, কিছু প্রশ্ন, কিছু আলোচনা, কিছু দ্বিধা থাকা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব অস্বাভাবিক না। এই সংবাদ এবং বয়ান একে প্রেক্ষিতে রেখে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি গণমাধ্যমের ঝোঁক ও ঝুঁকির বিষয়টিও। মুখ্য আলোচক হিসেবে তার বক্তব্য তুলে ধরবার জন্য। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি, এটা আমার জন্য একটা আনন্দের এবং আবেগেরও জায়গা। শেষ বোধহয় এক যুগ বা তারও আগে বা আরও বেশি আগে আমার বন্ধু রুমির সাথে এখানে আসা হয়েছিল। সেই ঝুপড়ি, আজকে প্রথমে ওখানেই গেলাম। তো ঝুপড়ি দিয়েই শুরু করা যায়। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে, কিন্তু সত্যগুলো আপনারা কোথায় পেতেন? সেটা কি ক্লাসরুমে, না বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে, না ঝুপড়িতে? অনেক বেশি তথ্য এবং সত্য আদান প্রদান হতো এই ইনফর্মাল জায়গায়, আড্ডার জায়গায়, ঝুপড়ির মতো জায়গায়। আর আমরা যারা এই ফ্যাসিবাদের 1.5 দশকে আমাদের জীবনের একটা যৌবনের সময়টা আমরা হারিয়েছি, অকাল বৃদ্ধ হয়ে গেছি, অনেক অকাল প্রয়াতও হয়েছে, অনেকে ডিপ্রেশনের সারা জীবনের জন্যই মনমরা মানুষ হয়ে গেছে, অনেকের অনেক সম্ভাবনা আর ফলতে পারেনি, অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেকে জেলে থেকেছে। এই গল্পটা তখন তো জানা ছিল না। তখন সত্য কেবল বেঁচে ছিল গুজবের মধ্যে। গুজবই তখন হয়ে উঠেছিল জনগণের মিডিয়া। যে 5ই মে হেফাজতের রাতে আসলে কি ঘটেছিল
সেটা সংবাদপত্র দেখে বোঝার উপায় ছিল না। বুঝতে হলে আপনাকে কান পাততে হতো আরেক বন্ধুর মুখের কাছে এবং ফিসফিসিয়ে। ফলে এগুলো গল্প, এবং মানুষ তো আসলে গল্পেরই সন্তান। এডওয়ার্ড গালিয়ানোর একটা সুন্দর কথা আছে যে মানুষ আসলে অনেকগুলো গল্পের সমষ্টি। যার গল্প নাই তার তো বয়ান নাই, তার পরিচয় নাই, কিন্তু গল্পের মধ্য দিয়ে আবার মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায়। আপনি যদি কারো সম্পর্কে একটা বদনাম কোনো একটা গল্পের মতো করে বলতে পারেন, তাহলে সেটা যত দ্রুত মানুষ বিশ্বাস করবে, তথ্য দিলে ততটা বিশ্বাস করবে না। এবং গল্পের মধ্যে দিয়েও শুধু মানুষই বেঁচে থাকে না, একটা শাসক, একটা সরকার, একটা রেজিম, সেও নিজের আয়ু কিন্তু ক্রয় করে, আয়ু খরিদ করে। তার বড় উদাহরণ তো শেহরজাদ, যে শেহরজাদ 1001 রাত্রি গল্প বলে গিয়েছিল জাস্ট শুধু প্রতি রাতের আয়ুটা কিনবার জন্য। যখন তার গল্প ফুরাবে তখন তার মৃত্যু হবে। ওই যে বলে যে আমার গল্পটি ফুরালো, নটে গাছটি মোড়ালো। ফ্যাসিবাদের যে 15 বছরের যে গল্প, যে বয়ান, সেটা ফুরালো বলেই তো তার নটে গাছ, মানে ক্ষমতার গাছটা মোড়ালো। এবং তার যে পতন, এই পতন, রাজনৈতিক পতন, ক্ষমতা থেকে পতন, তার আগে কিন্তু তার পতন হয়েছিল তার ন্যারেটিভের। এই ন্যারেটিভে মানুষ যখন আর বিশ্বাস করা শুরু করলো না, অবিশ্বাস করা শুরু করলো, তখন থেকে মানুষ কিন্তু সাহসটা পাওয়া শুরু করলো প্রতিবাদের। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতে সকলে বলে যে যখন তিনি বললেন যে কোটা কে পাবে, রাজাকারের নাতিপুতিরা পাবে, তখন ছেলেমেয়েরা ক্ষেপে উঠল এবং এই প্রথম জবাবটা তারা দিতে পারল। তারা এইবারে অস্বীকার করার চেষ্টা করলো না, তারা বলতে চাইলো না 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 আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের, আমার বাপ দাদা মুক্তিযুদ্ধ করেছে, আমার দেখেন ফেসবুক পোস্ট। তারা উল্টা চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জটা দিল, হ্যাঁ আমি রাজাকার, কিন্তু তুমি তো স্বৈরাচার। যারা বলে যে রাজাকার কথাটার জন্য শেখ হাসিনা খেপে গেছেন, তারা হয়তো অর্ধেকটা বলেন, কিন্তু মূল জায়গাটা ছিল এই প্রথম, যেটা আমি চট্টগ্রাম শহরের আলোচনাতেও বলেছি, যে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোরে সোরে খোলা গলায় চোখের দিকে তাকিয়ে কেউ তাকে বলল যে তুমি স্বৈরাচার। দৈত্যের ভয়টা কি? দৈত্যের ভয় হচ্ছে তার নাম ধরে, যে একটা দৈত্য হচ্ছে যে তার নাম ধরে ডাকবে তখনই তার মৃত্যু ঘটবে, তার সত্যিকার নাম যে জেনে ফেলবে তখনই তার মৃত্যু ঘটবে। যেমন সত্যিকার পরিচয়টা এই গল্পের মোড়ক, এই মিথ, উন্নয়নের মিথ, চেতনার মিথ যখন ভেঙে গেল, তখন তার কিন্তু সত্যিকারভাবে পতন ঘটল। ফলে ওই যে বলি যে এত বড় বড় পুলিশ বাহিনী, এত ছাত্রলীগ, হেলমেট বাহিনী, এত এগুলো কিন্তু তার আসল ক্ষমতা ছিল না। বলে যে দৈত্যের সত্যিকার প্রাণটা লুকিয়ে থাকে, তার একটা প্রাণ ভোমরাটা লুকিয়ে থাকে একটা কৌটার ভেতরে। সেই কৌটাটা হচ্ছে গল্পের কৌটা, টেলিভিশনের বাক্স, সংবাদপত্রের ছাপাখানা। এবং আমরা এই সময়ে আমরা একটা বড় প্রবণতা আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যম একটা সময় সেটা শুধুমাত্র তথ্য, খবর, যাকে হার্ড নিউজ, হ্যাঁ, সেই নির্জলা খবর দিয়ে সংবাদপত্র একসময় জনপ্রিয় হতো। সেটা আপনি ইত্তেফাকের ইতিহাস দেখেন, খবরই ছিল তার প্রধান পরিচয়, প্রধান পণ্য যা সে বিক্রি করত। কিন্তু এই ফ্যাসিবাদের সময় আমরা দেখলাম পত্রিকাগুলো অনেক বেশি ব্যস্ত হয়ে গেল, টেলিভিশন ব্যস্ত হয়ে গেল, তারা নানান রকমের বয়ান তৈরি করা শুরু করলো, পরিসংখ্যান দিয়ে, জনমত জরিপ দিয়ে, বিদেশি কোনো সংস্থার বরাত দিয়ে, এবং খবরগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে তারা প্রতিষ্ঠিত করতে থাকলো যে আমরা বিপুল উন্নয়নের একটা সাদ্দাদের বেহেস্ত বানাতে যাচ্ছি বাংলাদেশকে। উন্নয়নের বয়ান শুরু করলো তারা, মুক্তিযুদ্ধের চেতনার বয়ান। এবং প্রত্যেকটা গণমাধ্যমকে এটা প্রমাণ করতে হতো যে সে প্রতিদিন, প্রতি রাত তাকে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা বানোয়াট মুক্তিযুদ্ধের ইতিহাস, যার মধ্যে সত্যিকার ইতিহাস লুকিয়ে পড়ে, হারিয়ে যায়, সে বয়ান তাদের দিতে হতো। এবং এই বয়ানে অভ্যস্ত হয়ে গেল টেলিভিশন, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, গবেষণা সংস্থা পর্যন্ত। সিপিডির যে তারা যে রিপোর্টগুলো তৈরি করতো, তাতে তারা উন্নয়নের প্রবৃদ্ধি সব কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো শুরু করত। বিবিএস, যে রাষ্ট্রীয় একটা গবেষণা পরিসংখ্যান সংস্থা, তারা হচ্ছে মিথ্যা পরিসংখ্যান দিত উন্নয়নের, খাদ্যে বাম্পার ফলনের, কোথায় মাছ বেড়েছে, কোথায় ধান বেড়েছে। গল্পটা এরকম, একজন বলছে এক সাংবাদিক যে ওখানে বসে তারা বলে, এই ওই এলাকায় এত লাখ মেট্রিক টন দিয়ে দাও, মাছে এত দিয়ে দাও, মুখের কথা হয়ে যাচ্ছে, কোনো জরিপ নাই, কোনো রিয়েল ডেটা নাই, কিন্তু
এই পরিসংখ্যান ছাপা হচ্ছে, পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে বয়ান তৈরি হচ্ছে, বয়ানের উপর দাঁড়িয়ে একটা ফ্যাসিস্ট রাজনীতি আশ্রয় করছে এবং দেশটাকে কবজা করে ফেলছে। এখন আমরা বিশ্বাস করেছি মধ্যবিত্তর চোখে ছানি, সেই ছানি পড়া মধ্যবিত্ত, সেই ছানিটা কিসের ছিল? আপনারা দেখেন যে জরুরি অবস্থার সময় যখন -2 আমাদের সবচেয়ে বড় ফেক নিউজ তো ছিল -2। আমরা ফেক নিউজ বলি, ফেক বয়ান বলি, যে তারা নাকি রাজনীতিকে পরিশুদ্ধ করবে, দুর্নীতিমুক্ত করবে। এবং যেই সংস্থাগুলো এর নেতৃত্ব দিয়েছিল, সিপিডি বলেন, টিআইবি বলেন, আরও পত্রিকা গণমাধ্যম আপনারা নাম জানেন। এই যে দেখেন, আমার মধ্যেও সেলফ সেন্সরশিপ চলে আসছে। যদি অভ্যুত্থান সত্যি সত্যি বিজয়ী থাকতো আজকে, অভ্যুত্থান যদি সত্যি সত্যি আজকেও লড়াকু অবস্থায় থাকতে পারতো, ঐক্যবদ্ধ থাকতে পারতো, আমাকেও এই সেলফ সেন্সরশিপ করতে হতো না। আমি কিছু কিছু নাম নিচ্ছি না, কারণ রেকর্ড থাকবে, চলে যাবে। আর আমার পদের জায়গা থেকে সরাসরি নাম ধরে বলাটাও বোধহয় বেমানান আজকের বাস্তবতায়। কিন্তু এরা মিলে এই যে বয়ানটা তৈরি করলো যে রাজনীতিবিদরা বাংলাদেশের নষ্টের গোড়া, যারা অনির্বাচিত, যারা হচ্ছে বাইরে থেকে আসবে, যারা পশ্চিমাদের হচ্ছে বেতনভোগ সাহায্যপুষ্ট সংস্থা, তাদের যারা পরিচালক, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারাই নাকি দেশের সত্যিকার মঙ্গলটা করবে। কিন্তু তার মধ্যে দিয়ে যে জিনিসটা তখন হওয়া শুরু, এবং এটা পত্রিকায় -2-র পক্ষে, এই যে দুর্নীতির, বিএনপির দুর্নীতি নিয়ে অজস্র রিপোর্ট হওয়া শুরু হলো। শুধু এই বয়ানটাই একমাত্র বয়ান ছিল না, যে বিএনপির দুর্নীতিবাজ এবং বাংলাদেশে যারাই নামে, মানে মুসলমান নামের রাজনীতি করেন অথবা যারা ইসলাম নামের রাজনীতি করেন, দুইটা কিন্তু একটু আলাদা। মুসলমান রাজনীতিকে, যারা মুসলমান পরিচয়ের রাজনীতি, এটা তো ভাসানীও করতেন, শেখ মুজিবও করতেন। আর ইসলামিস্টকে আমরা বলবো বিশেষ ধরনের আইডিওলজি ধরে আরও সুনির্দিষ্টভাবে কর্মসূচি ভিত্তিক দল। আমি তাদের রাজনৈতিক বিচারে যাচ্ছি না, কিন্তু এই ইসলাম বা মুসলমানের নামগন্ধ থাকা মানেই সে হচ্ছে একটা সন্দেহভাজন জনগোষ্ঠী। ঠিক আপনারা দেখবেন যে আমরা ইংরেজ আমলে যখন সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, তখন কলকাতার পত্রিকায় কী লেখা হচ্ছে, তখন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিরা কী লিখতেন, কী ভূমিকা নিতেন, তারা তো তখন ম্যাজিস্ট্রেট। পত্রিকায় লেখা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের সময় যে ইংরেজের বন্দুকের গুলি কি ফুরাইয়া গিয়াছে, মানে তারা কেন যথেষ্ট গুলি করছে না যথেষ্টভাবে, কারণ এই অসভ্য বড় বড়রা জমিদারদের জমি, বাবুদের আরাম এটা খেয়ে ফেলবে। যখন ঢাকা শহরে হেফাজতের লোকেরা আসা শুরু করলো, পত্রিকার ভাষা এবং সেই ভাষার মধ্যে যে আতঙ্ক, এবং এই যে গাছ কাটা নিয়ে একটা বানোয়াট খবর ছাপানো, মানে আপনি দেখেন হেফাজতের ওই যে বুশ বলেছিল যে আমি, মানে একটা গল্পই বটে, যে আমি ইরাকে হচ্ছে 10 লাখ লোক মারবো আর একজন হচ্ছে সাইক্লিস্টকে মারবো। তো সাংবাদিক, কেন সাইক্লিস্টকে কেন মারবেন? সাংবাদিক কিন্তু জিজ্ঞাসা করলো না যে 10 লাখ লোক কেন মারবেন। তাহলে একটা টুইস্ট, আপনি যদি একটা কন্ট্রাস্ট দিয়ে দেন তো আপনি ওদিকে দৃষ্টি চলে যাবে। সাংবাদিকেরা হচ্ছে হেফাজতের তাণ্ডব বড় হয়ে উঠলো, কিছু গাছ নাকি কাটা পড়েছে। ওই রাতে কি হয়েছে সেই খবরটা কিন্তু মনোযোগ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং পত্রিকার ভাষা ওইরকমই ছিল যে আসলে প্রকারান্তর। এখন তো আমরা একটু কৌশলী হয়েছি, আমাদের একটা জনগণের সামনে দাঁড়াতে হয়, ফলে তারা সরাসরি বলতে পারে নাই যে আপনারা গুলি করে শেষ করেন। কিন্তু এদেরকে কেন ঢাকা শহরে তাদের মানে এই শিরোনামগুলো, যে একটা বড় বড় অসভ্যরা তাদের এই আলোকিত শহরে প্রবেশ করে ফেলেছে এবং এই শহরটা একটা হুমকির মধ্যে পড়ে গেছে। এই যে শহরের ধারণাটা, শহরটা হচ্ছে একটা দুর্গ, এই দুর্গের ভেতরে বাইরের লোক ঢুকে পড়েছে। আমরা যেভাবে কলোনিয়াল রাজধানীগুলো বানানো হয়েছিল, প্রথম কলকাতায় ফোর্ট উইলিয়াম বানানো হয়েছিল একটা দুর্গ, শহর আগে বানায়নি, দুর্গ, দুর্গকে ঘিরে শহর। এটা ইউরোপীয় মডেল, কারণ সেই দেশে রাজা রাজা যুদ্ধ, বিদেশি শক্তির আগ্রাসন, বন্য প্রাণীর আগ্রাসন, নানান রকমের হচ্ছে মানে কুষ্ঠরোগীরা ঢুকে পড়তে পারে, প্লেগওয়ালা রোগীরা ঢুকে পড়তে পারে, ফলে তার যুদ্ধ, বন্যপ্রাণী, ডাকাত এবং প্লেগ এর ভয়ে তার একটা দুর্গ নগর গড়ে তুলত। চারপাশে পরিখা থাকতো, ব্রিজ দিয়ে ঘেরা থাকতো, লন্ডন ব্রিজ তো আপনারা দেখেনি। এটা ছিল তাদের মডেল, এবং সেই মডেলে আমরা এখানে দুর্গ গড়ে তুললাম। দুর্গের ভেতরে কেরানি বাবু এবং আশপাশে কিছু সেবক সেবিকা মিলে একটা শহর যে গড়ে ওঠা, এইটাই ছিল দুর্গনগরের মডেল এবং দুর্গ সংস্কৃতি। আওয়ামী লীগ চলে গিয়েছিল এই দুর্গ সংস্কৃতিতে, যে সে দুর্গের ভেতরে কিছু আন্দোলন হলে সে দুর্গের ভেতরে চলে যেত, থানার সামনে বালির বস্তা পড়তো, নিজের জনগণের বিরুদ্ধে তার সে বন্দুক তাক করে বসে থাকতো আতঙ্কে। ইলেকশনের সময় 13-14 সালে, 18 সালে
বা বিএনপির যে গত 23 সালের অক্টোবরের দিকের যে আন্দোলন, সেই সময় দেখবেন সে দুর্গের মতো করে নিজেকে ঢুকিয়ে ফেলতো একটা সামরিক এবং বেসামরিক প্রহরার ভেতরে। ইত্যাকার মেন্টালিটি এই। ফলে হেফাজত যখন আসলো তখন ওই দুর্গের মনোভাব থেকে তারা কিন্তু দেখা শুরু করলো এবং এদেরকে নিয়ে তারা আতঙ্কিত হলো, মিডিয়া সে বয়ান প্রতিষ্ঠিত করলো। ফলে এখানে উন্নয়নের বয়ান, এখানে জঙ্গিবাদের বয়ান, এখানে হচ্ছে বিশ্বের সকলে বাংলাদেশের বন্ধু এই বয়ান, জনপ্রিয় সরকার এই বয়ান, এবং একই সঙ্গে আরেকটা হিডেন বয়ান যেটা আনরিটেন অলিখিত বয়ান ছিল, সেটা হচ্ছে যে এই দেশের আশ্রয়স্থল হচ্ছে সীমান্তের ওপারে। এখানে কিছু হলে আমি অনেক আগে আমার কিছু বামপন্থী বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম যে সত্যিকার অর্থে বলো তো তোমরা এত কলকাতা ভারত নিয়ে এত কেন তোমাদের আবেগ? কই এখানে তো আর কোনো যাওয়ার জায়গা নাই, এখানে যদি মৌলবাদীরা দেশটা দখল করে ফেলে আমি কোথায় যাব? কলকাতায় যাব। তাদের এই বয়ানটাও হিডেন ছিল যে পাশের দেশ হচ্ছে আমার নিরাপদ, নিজের দেশ আমার নিরাপদ না। যেমন ব্রিটিশের মাথায় ছিল যে ব্রিটেন তার জন্য নিরাপদ, ভারতবর্ষ নিরাপদ না। তাহলে এই যে এই মানসিকতা হচ্ছে নিজের দেশের উপর একটা দখলদারি মানসিকতা, যেটা আওয়ামী লীগ এই দেশটাকে সেই রকম দখলি সত্ত্ব হিসেবে, জমিদারি সত্ত্ব হিসেবে মনে করত। এই মনে করার সঙ্গে সে আরেকটা বয়ান তৈরি করেছিল, যেটা হচ্ছে হোলি ট্রিনিটির তত্ত্ব, পবিত্র পরিবার। আপনারা যারা এঙ্গেলসের রাষ্ট্র পরিবার ও সমাজ পড়বেন তারা দেখবেন যে উনি খ্রিশ্চিয়ানিটিকে দেখছেন যে হোলি ট্রিনিটি, ফাদার দি গড অ্যান্ড মাদার দি মরিয়াম, মেরি অ্যান্ড দ্য সন দি যিশু। এইখানে তারা যেই একটা পবিত্র পরিবার বা একটা ধর্মীয় আদল গ্রহণ করলো, সেখানে জাতির পিতা, তার কন্যা এবং তার পুত্র বা তার পরিবার, এবং এর তীর্থ হচ্ছে গোপালগঞ্জ। এটাও এই মধ্যবিত্ত গ্রহণ করলো, যে মধ্যবিত্ত নিজে প্রগতিশীল দাবি করে, যৌক্তিক দাবি করে, তারা কিন্তু মনের ভিতরে এই ব্যক্তিবন্দনা, পূজা সংস্কৃতি তাদের ভিতরে ঢুকে পড়লো। অথচ আপনি আমার এই পূর্ব বাংলার ইতিহাসে দেখেন, এখানে ভক্তির জায়গা বেশি ছিল না। এখানে তারা বরঞ্চ প্রশ্ন করা, আপনি বাউল ফকিরদের আন্দোলন দেখেন, প্রশ্ন করা, সেখানে সেটাকেও আমরা এখন ভক্তিবাদ বলে প্রচার করছি, যদি এটা ভক্তিবাদী ছিল না। এখানে কোনো দেবতা নির্মাণ করা হতো না, নেতাকে তোলা হতো, নেতাকে ফেলে দেওয়া হতো। সব জনপ্রিয় নেতাই এখানে জনগণের সমালোচনা বা বিশ্বাসভঙ্গের কারণে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু সেটা শেখ মুজিবও হয়েছে, তিনি যেমন ভালোবাসাও পেয়েছেন, নিন্দাও পেয়েছেন। কিন্তু নিন্দার অংশটুকু ঢেকে ফেলা হলো। 72 থেকে 75 সালের পত্রিকা পাওয়া যেত না আর্কাইভে, প্রচার করা হতো না। দুর্ভিক্ষের বয়ান, 74-এর দুর্ভিক্ষের বয়ান একদম মুছে ফেলা হলো। কারণ ওই পবিত্র পরিবারের ধারণাটা তাদের তৈরি করতে হবে। এবং পত্রপত্রিকা 15 আগস্ট থেকে শুরু করে সকল সময়ে সারা বছরই আসলে নানানভাবে এই পবিত্র পরিবারের যে আনন্দ, সুখের গল্প, পবিত্র এই পরিবার যে একটা আদর্শ পরিবার, হাসি খুশি, ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া ইত্যাকার। আমি সেদিন ওই যে জগন্নাথের ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে ঢুকে ওই যে পোগো স্কুল, যেটা এখন জগন্নাথের পার্ট, সেখানে একটা আলমারির ভিতরে মানে ধুলা ঝেড়ে একটা বিচিত্রের একটা সংখ্যা পেলাম। সেখানে শেখ ফজলুল হক মনি তিনি বলছেন, তিনি তখন বাংলার বাণীর সম্পাদক, তিনি তখন হচ্ছে যুবলীগের নেতা এবং তিনি শেখ পরিবারের রক্তের আত্মীয়। এই নেতা এবং সম্পাদক তিনি বলছেন, আমি ভায়োলেন্সে বিশ্বাসী। মানে একজন সম্পাদক বলছেন আমি ভায়োলেন্সে বিশ্বাসী। আমরা কি এই 2013-14 যখন যুদ্ধাপরাধের বিচার নামক যে প্রহসনটা হয়েছিল, তার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, সহিংস প্রতিরোধ হয়েছিল, সেইটার সময়ও কিন্তু দেখবেন অনেকে, এমনকি তারও আগে 18 সালেও আমি দেখেছি বড় বড় বুদ্ধিজীবীরা লিখেছেন প্রয়োজনে কয়েক লক্ষ মানুষকে মেরে ফেলতে হবে, তারপরে বাংলাদেশকে হচ্ছে মুক্তিযুদ্ধের পথে রাখতে হবে। কিন্তু এই মুক্তিযুদ্ধের পথটা কি ছিল? আমরা এমন এক মুক্তিযুদ্ধ পেয়েছি যে মুক্তিযুদ্ধের হচ্ছে জেনারেল মানেকশো যেটা বলতো যে আমরা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছি, স্বাধীন করেছি, সেই বিশ্বাসের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বয়ান নাই। আমাদের আপনি দেখেছেন যে আওয়ামী লীগের আমলে খুব সচেতনভাবে যে ওই জায়গায় একটা বীরত্বব্যঞ্জক লড়াই হয়েছিল, ওইখানে একটা হিরোইক লড়াই হয়েছিল, এই গল্প কিন্তু কোথাও প্রচার করা হতো না। কারণ তাদের নেতা তো মুক্তিযুদ্ধে নাই, তিনি তো আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেছেন। কামরুল ইসলাম ভূঁইয়া সম্ভবত একজন ছিলেন এক সময় মুক্তিযোদ্ধা, তার একটা জনযুদ্ধের
গণযুদ্ধের গল্প বা এরকম একটা বই ছিল, সেখানে অনেকগুলো অসাধারণ কিছু গল্প ছিল, কিন্তু সত্যিকার অর্থে কোনো বড় লড়াইয়ের গল্প কিন্তু আওয়ামী লীগের আমলে তারা প্রচার করেনি, তারা দেয়নি। বীরশ্রেষ্ঠদের গল্প খুব সংক্ষিপ্ত, এবং তাহলে তো জেনারেল জিয়ার কথা আসবে, উসমানীর কথা আসবে, সেক্টর কমান্ডারদের কথা আসবে, এমনকি কাদের সিদ্দিকী থেকে শুরু করে সিরাজ শিকদারের কথা আসবে, আত্রায়ের অলিউর রহমানের কথা আসবে, পাবনার টিপু বিশ্বাসের কথা আসবে, যারা এই দেশের ভেতর থেকে মুক্তিযুদ্ধ করেছিল, আব্দুল মান্নান ভূঁইয়াদের কথা আসবে। ফলে তারা কিন্তু তাদের মুক্তিযুদ্ধের গল্পে ভারতীয় সেনাবাহিনীর ত্যাগ এবং যুদ্ধের বয়ান আছে, আমাদের নিজস্ব মুক্তিযুদ্ধটা ছিল না। এবং কীভাবে 16 ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ ছিনতাই হয়ে গিয়েছিল বিজয়টা, সেই গল্পটা সেখানে ছিল না। ফলে এই গল্পকে আমরা মুক্তিযুদ্ধের বয়ান বলতে পারি না। ফলে তারা মুক্তিযুদ্ধকে পর্যন্ত ঢেকে দিয়েছিল। একটা ভক্তির এবং ভারতীয়ের প্রতি কৃতজ্ঞতা, চিরকৃতজ্ঞতা, আমরা অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু কত শত বছর এই কৃতজ্ঞতা আমাদের শোধ করতে হবে সীমান্তে মৃত্যু দিয়ে, কত শত বছর আমাকে শোধ করতে হবে আদানির টাকা দিয়ে, কত শত বছর আমাকে আমাদের দেশে নির্বাচনহীন গণতন্ত্র নাম করে এটা করতে হতো। তাদের মিথ তো এটাই বলে যে এখানে নির্বাচন হবে না, কারণ যখন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, ওই দিনই তো আমাদের বুঝে যাওয়ার কথা ছিল যে তারা নির্বাচন করবে না। ওই দিনে আমাদের বুঝে যাওয়ার কথা ছিল যখন তারা এখানে র্যাবকে আরও শক্তিশালী করে, যে এখানে তারা অনেক কিল করবে, তারা ডিএসএ বানালো, তারা এশিয়ার বৃহত্তম জেলখানা বানালো, এশিয়ার বৃহত্তম গোরস্থান বানালো রায়ের বাজারে। তখনই তো বোঝার কথা ছিল যে এরা গণহত্যা করবে, এরা অনেক মানুষকে বন্দি করবে। ঢাকা শহর হয়ে পড়েছিল কাশিমপুর জেলখানায় কয়েদি রপ্তানির জায়গা, একটা শহর। কারণ চট্টগ্রামের বন্দীরা বেশিরভাগ চট্টগ্রামেই থাকে, কিন্তু ঢাকা শহর থেকে কি পরিমাণ বন্দী তারা প্রতি বছর পয়দা করবে যে এত বড় একটা জেলখানা নতুন করে তারা বানাতে হয়েছে। কিন্তু আমাদের মিডিয়ায় এই তথ্যগুলো আসেনি, বয়ানের মায়াঞ্জন দিয়ে, বয়ানের সুরমা দিয়ে এটা ঢেকে ফেলা হয়েছিল। এবং আমরা এর মধ্যে দিয়ে আমরা যারা বুঝতাম, যারা বোঝার চেষ্টা করতাম, তারা একটা ডিপ্রেশনে চলে গেলাম। ফ্রয়েড বলে যে ডিপ্রেশন কি? ডিপ্রেশন হচ্ছে এমন কিছু একটা হারিয়ে ফেলেছি, কিন্তু সেটা কি সেটা আমি বুঝতে পারছি। আমি যদি বুঝতেই পারতাম তাহলে তো আমি শোক করতাম, যেমন মানুষ শোক করে, শোকের মধ্য দিয়ে তার দুঃখটা সে দূর করে। 40 দিনের শোকের একটা নিয়ম ইসলাম ধর্মে আছে, বিভিন্ন ধর্মেই আছে। শোকটা অনিবার্য, শোক করতে হবে, শোক না করলে আমি স্বাভাবিক হতে পারি না। কিন্তু আমরা যে রাষ্ট্রটা হারিয়ে ফেলেছি, এই শোকটা আমরা করতে পারি না। এই শোক করতে গেলে তো আমাকে জানাজা করতে হবে পাবলিকের সঙ্গে, তার মানে জনসভায় দাঁড়িয়ে বলতে হবে যে আমার রাষ্ট্র ব্যাহত হচ্ছে। সেটা আমরা বলতে পারি নাই। যারা বলেছে তাদেরকে লিমিটেড স্বাধীনতা দেওয়া হচ্ছে, বলতে পারবা, কিন্তু আমি শুনবো না, মানে এটা মিডিয়ায় আসবে না। তুমি যেখানেই ছোট ছোট জমায়েতে বলবা, কিন্তু এটা মিডিয়ায় আসবে না, রাষ্ট্র এটা শুনবে না, সরকার এটা শুনবে না, ধরে নিবে যে এই কথাটা বলা হয় নাই, এই অভিযোগটা করা হয় নাই। এরকমভাবে একটা সুন্দর সোনার বাংলার যে একটা গল্প, এই সুন্দর সোনার বাংলার গল্পটাই ছিল ন্যারেটিভ, বয়ান। এই বয়ানের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব, আমাদের অর্থনীতি, আমাদের মানুষের জীবন এবং জান ও জবান এটা চুরি করা হয়েছিল। এবং এটার সহযোগী হয়ে গিয়েছিল মিডিয়া, টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়াম। এবং আপনি খেয়াল করবেন যে উইদাউট বুদ্ধিজীবী মহল, একটা থিঙ্ক ট্যাঙ্ক না থাকলে একটা পত্রিকা খুব বড় পত্রিকা হতে পারে না। তো আমি নাম বলছি না, সবচেয়ে বড় পত্রিকা দুটির সঙ্গে সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক ছিল। ফলে তারা মিলে এই বয়ানটা, তারা সমালোচনা করেছে এই মন্ত্রীর, ওই মন্ত্রীর পার্শিয়াল ইস্যুর, অতিরিক্ত যখন কিছু হয়ে যাচ্ছে তখন সামান্য একটু, কিন্তু এই পুরোটার সময় তার নীরব ছিল। এমনকি সম্পাদকেরা এইটাও পর্যন্ত করেছেন, বিএনপিকে ছাগল বানিয়ে 18 সালের নির্বাচনে তার গলায় দড়ি পরিয়ে তাকে ইলেকশনে নিয়ে গেছেন, এবং এভাবেও বলেছেন আপনারা যদি এবারে না আসেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। একজন সম্পাদক, পাওয়ারফুল সম্পাদক বলছে। এবারও তো মানে দড়ি প্রস্তুত বিএনপিকে ছাগল বানাবার, বা শুধু বিএনপি না, বাংলাদেশের মানুষকেও। তো এইটা এই মিডিয়া করেছিল, এবং এই মিডিয়া ছাড়া এই ফ্যাসিবাদ এত বছর টিকে থাকতে পারতো না। এবং আমাদের আজকে ঝুঁকির জায়গাটা হচ্ছে, আমরা ঝুঁকি অন্য, যে সংবাদপত্র যখন বয়ানের উপর নির্ভরশীল হয়ে যায়, খবরের উপর থেকে সরে যায়, তখন ওটা সংবাদপত্র থাকে না, ওটা প্রচার যন্ত্রে পরিণত হয়, ওইটা রাষ্ট্রের একটা আইডিওলজিক্যাল অ্যাপারেটাসে পরিণত হয়। এবং যখন মিডিয়া ব্যর্থ হয় তখন রাষ্ট্র ব্যর্থ হয়। এমন কোনো দেশ নাই যেখানে সিরিয়ায়, ইরাকে বা যেসব জায়গায় মিডিয়া ছিল না, সেসব জায়গায় জনগণ অরক্ষিত ছিল। ফলে বাইরের আক্রমণের মুখে তারা প্রতিরোধ করতে পারে নাই। আমরাও পারি নাই, কারণ মিডিয়া আমাদের সজ্ঞান করে নেই। আজকে মানুষ অনেক কিছু জানে,
এই জেনারেশন অনেক কিছু জেনে ফেলেছিল। তারা আমাদের মতো বুদ্ধিজীবীদের কলাম পড়ে বিপ্লবে আসে নাই, তারা নিজেরা নিজেদের মতো করে দেখে শুনে শিখে পথে নেমেছিল। এই কারণে তারা পিছুটান ছাড়াই তারা অনেক দূর পর্যন্ত আমাদের মুক্ত করে দিয়ে গেছে। আমরা তাদের কাছে সারা জীবনের ঋণ যে তারা আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, আমরা বন্দী ছিলাম। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের বক্তব্য রাখবার জন্য আমাদের বিভাগের ডক্টর মোহাম্মদ মোর্শেদুল ইসলাম, অধ্যাপক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আসছেন ডক্টর মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পিআইবি ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ আয়োজনে সংবাদ না বয়ান, গণমাধ্যমের ঝোঁক ও ঝুঁকি শীর্ষক এই সেমিনারে উপস্থিত আছেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার স্যার। আরও উপস্থিত আছেন পিআইবির সম্মানিত মহাপরিচালক ফারুক ওয়াসিক ভাই। আরও উপস্থিত আছেন কবি বুদ্ধিজীবী রিফাত হাসান ভাই। উপস্থিত আছেন মাননীয় সঞ্চালক সভাপ্রধান। আরও উপস্থিত আছেন আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত পিআইবি থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত সুধী, সবাইকে এই সেমিনারে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আজকে যেই টপিকটা নির্ধারণ করা হয়েছে, সংবাদ না বয়ান, গণমাধ্যমের ঝোঁক ও ঝুঁকি, এটা আমি দেখছি যে টপিক নির্ধারণের ক্ষেত্রে পিআইবি যে বিপ্লব পরবর্তী সময়ে নতুন কিছু করছে তার একটা নমুনা। পিআইবি সচরাচর যেটা করে থাকে যে সাংবাদিকদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণগুলোর জন্য প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এরকম তথ্যীয় যে বিষয়, যেটাতে সাংবাদিকতা কীরকম হওয়া উচিত, আমাদের সাংবাদিকতার গোড়াতে গিয়ে তার নেচার কী হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সেমিনার আয়োজন এটা বিরলই বটে। এজন্য আমি পিআইবিকে ধন্যবাদ জানাই যে নতুন সময়ে নতুন কিছু করার চেষ্টা করছে। বিশেষ করে আমাদের সাংবাদিকতাটা কীরকম হবে, সেই ন্যারেটিভটা, সাংবাদিকতা কী হওয়া উচিত, সেই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে। এখানে বয়ান বলতে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে হয়তো এই যে ডিসকোর্স, ন্যারেটিভ কিংবা স্টোরি টেলিং, এই জিনিসগুলো মিডিয়া কিভাবে নির্মাণ করে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে আমরা জানি এই যে আমাদের সোসাইটিটা গঠিত হয় কিভাবে, যে আমরা যারা ইন্টারপ্রিটেটিভ আমি বিশ্বাস করি, যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমে বিশ্বাস করি আমরা, যে সোসাইটিটা কনস্ট্রাক্ট হয় আসলে আমাদের স্টোরি টেলিংয়ের মাধ্যমে। একটা সময় ছিল যখন মনে করা হতো কি নারীরা ভোট দেয় না, সেটা তো ন্যায্য, কারণ ওই নারীরা ভোট না দেওয়ার প্রশ্নেই কি তখন সমাজে ঐক্যমত্য প্রতিষ্ঠিত ছিল। ওই ন্যারেটিভটা কীভাবে ভাঙা হয়েছে, তার পরিপক্ষ আসছে কি কাউন্টার ন্যারেটিভ। আমরাও দীর্ঘদিন ধরে উন্নয়নের ন্যারেটিভ শুনে যাচ্ছি। উন্নয়নের ন্যারেটিভ আমাদের বলা হচ্ছে কি, আমাদের জন্য কম গণতন্ত্র, বেশি উন্নয়ন দরকার। দীর্ঘদিন ধরে আমাদেরকে এটা বলা হচ্ছে কি, মালয়েশিয়ার দিকে তাকাও, অন্যান্য দেশের দিকে তাকাও, তারা কম গণতন্ত্রের মাধ্যমে কীভাবে উন্নয়নের দিকে গেছে। আমরা প্রতিনিয়ত সিঙ্গাপুরের গল্প শুনেছি। এই ন্যারেটিভগুলো আমাদেরকে কি করা হয়েছে, গেলানো হয়েছে। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের আজকের অন্যতম আলোচক রিফাত হাসান, কবি, বুদ্ধিজীবী এবং ক্রিটিক, এই তিন পরিচয়ে নিজেকে তিনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আহ্বান করছি কবি, বুদ্ধিজীবী, ক্রিটিক রিফাত হাসানকে। একটু স্যার প্লিজ সামনে এসে গেছে তার ডাল দিতে পিছলি বসে প্লিজ। ওকে আসসালামু আলাইকুম।
কবি, বুদ্ধিজীবী এবং ক্রিটিক হিসেবে আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা জেনে খুশি হলাম রাজীব ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। অধ্যাপক বৃন্দের সামনে কথা বলতে সবসময় ভয় লাগে আমার। তো এটা হচ্ছে যে আমি প্রায়ই বলি, এটা আমার ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তো হেড স্যার পথে দেখা হলে দাঁড় করিয়ে ট্রান্সলেশন এলএম জিজ্ঞেস করতেন। তো এই বইটা এখনও আছে, এখানে চারপাশে সবগুলো অধ্যাপক। তো প্রচণ্ড মাইর খাইতে হবে এই ভয় নিয়ে কথা শুরু করতেছি। মানে প্রফেসর আর রাজি, তারপর হচ্ছে ইয়াহিয়া আক্তার সাহেব এবং মোর্শেদ সাহেব সবাই আছেন। আমি সবার মানে ক্ষমা চেয়ে শুরু করছি। আর ফারুক ওয়াসিফ তো মানে সরকারি কর্মকর্তা, ওনাদেরকে তো এমনিতেই ভয় পাইতে হয়। তো কিন্তু একটু ভয়গুলো আজকে কাটালাম, আজকে কিছুক্ষণ হেঁটেছি ফারুক ওয়াসিফের সাথে, তো ভয় কেটেছে এবং একটু বন্ধু মানুষ মনে হয় কম ভয় পাওয়ার ব্যাপার আছে একটা। আর হচ্ছে আজকে সংবাদ এবং সাংবাদিকতা নিয়ে কথা বলতেছি, তাও আবার হচ্ছে যে গণযোগাযোগ এবং সাংবাদিকতা ডিপার্টমেন্ট এখানে আমাদের সাথে আছে, সামনে আছে, মানে ওস্তাদদের সামনে কথা বলছি। শিক্ষক ছাড়াও এখানে যারা ছাত্র আছেন, আমি এমনকি তাদের চেয়েও এই বিষয়ে মূর্খ মানুষ, তো তারাও গোস্তাকি মাফ করবেন আমাকে। কারণ আর হচ্ছে যে রাজি এবং ফারুক ওয়াসিফ দুজনেই হচ্ছে অসম্ভব ভালো বক্তা, আমার কথাই হয় না। এই সবগুলো একটু আমাকে গোস্তাকি আপনারা মাফ করবেন। কথা শুরু করার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে শুনবেন দয়া করে। এখন যে সময়টা আমাদের এলো, এই সময়টাকে আমি বলি হচ্ছে যে আফটার ফেসিস্ট সময়। আমরা ফেসিবাদের গুহা থেকে বেরোলাম মাত্র। এই গুহাটা ছিল আমাদের জন্য একটা ভয়ের রিপাবলিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি আদৌ বেরোতে পেরেছি কিনা এখান থেকে, এই গুহা থেকে, সেই ভয় থেকে বা সেই সিউডো ভয়গুলো থেকে, যে সিউডো ভয়গুলো আমাদের মিডিয়াগুলো আমাদের জন্য তৈরি করত, উদযাপন করতো আমাদেরকে সাথে নিয়ে। এই ভয়গুলো থেকে আমরা বেরোতে পেরেছি কিনা, এই প্রশ্ন দিয়ে শুরু করছি আমি। মিডিয়া নিয়ে আমার একটা ফাইন্ডিংস আছে, নিশ্চয়ই এখানে যারা জ্ঞানী আছেন তারা আমার চেয়ে ভালো বোঝেন এবং আরও প্রাগ্রসর বুঝেন জিনিসগুলা। তারা তো অনেক রেফারেন্স দিয়ে বুঝেন, আমি নিজের মতো করে বুঝি। সেটা হলো মিডিয়া কখনো সত্য বলে না, সত্য ম্যানুফ্যাকচার করে। এই ম্যানুফ্যাকচারের পদ্ধতি হলো তাদের পছন্দের সত্যকে সংবাদ হিসেবে হাজির করা এবং তার পক্ষে কনসেন্ট তৈরি করে। যে কোনো সংবাদ প্রচারের রাজনীতিটারে বাদ দিয়ে আপনি যখন সংবাদটাকে দেখতে যাবেন, এখানে আসলে সত্য বলে কোনো কিছু এক্সিস্ট করে না শেষ পর্যন্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখবেন আপনার চারপাশে প্রচুর ভূত ডান্স করে সত্য হিসেবে। এখান থেকে আপনাকে অসংখ্য সত্য আপনার চারপাশে ঘুরছে, যারা প্রত্যেকেই নিজেকে দাবি করছে আমরাই সত্য, আমরাই সত্য, আমাদেরকে খুঁজে নাও, ধরে নাও। এখন আপনার কাজ হচ্ছে যে হয় আপনি আপনার পছন্দের সত্যকে খুঁজে নেবেন, অথবা আপনার আরেকটা বাটখারা থাকবে, নিক্তি থাকবে। সেই নিক্তিটা কি? সেইটা হচ্ছে যে মানে কোন সত্যটা নেই আনুক, সেটা নিয়ে একটা মানে ধরতে পারার ব্যাপার আছে আমার মনে হয় আর কি। মানে এখানে যারা মানে সাংবাদিকতার অথরিটি আছেন তারা আমার সাথে একমত হবেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি এইভাবে জিনিসটা ভাবার চেষ্টা করি। আমি যেহেতু এই ডিসিপ্লিনের বাইরে মানুষ, কিন্তু আমি আসলে সংবাদের বক্তা, সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করছি জিনিসগুলো। আর আমি পলিটিক্যাল ফিল্মে কথা বলি, কাজ করি, লেখালেখি করি, সেই জায়গা থেকে অনেকগুলো এই কথাবার্তাগুলো বলছি। হ্যাঁ, তো এই আলাপটা আমি করতেছিলাম যখন সেই সময় হচ্ছে যে আসলে আমি আসলে একটা নতুন মানে আগে ফেসিস্টের আমলে বন্ধ হয়ে যাওয়া একটা পত্রিকা নতুন করে শুরু হচ্ছে যখন আমার দেশ। তো সেই সময় আমাদের বন্ধুদের একাংশের অভিযোগ হচ্ছে যে এই পত্রিকাটা তো আসলে কোনো মিডিয়ার নীতিমালাই মেনে চলে না, এটা তো একটা লিফলেট মাত্র। তো এখন আমি এই কথা বলেই তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে দেখো, তোমরা যে দাবি করছো তাহলে মিডিয়া বলিতে বাংলাদেশে তাহলে কিছু হাজির ছিল এতদিন, এটা মনে করছো, এবং তারা সত্য বলে এরকম দাবি করছো, এবং শুধুমাত্র আমার দেশ সত্য বলে না, এরকম কোনো ব্যাপার ছিল কি আমাদের এখানে গত 15 বা 16 বছর ধরে? 15-16 বছর ধরে আমার দেশই ছিল না, এবং যারা ছিল তারা সত্য বলেছে এরকম। এবং আমার দেশ শুরু হওয়ার পর থেকে আমাদের প্রথম প্রশ্ন, আমার দেশ কি সত্য বলছে?
বা সাংবাদিকতার নিয়ম মেনে চলছে। মানে আমার দেশকে লিফলেট ছাপাই, পত্রিকা হিসেবে আমার দেশ বা মাহমুদুর রহমান কেমন তেমন সেই প্রশ্ন বিবেচনার আগে মানে আমি প্রথমত যে জিনিসটাকে লোকাইট করি, যারা এই প্রশ্নটা করছে তারা সবসময় মনে করে একমাত্র আমার দেশ বা মাহমুদুর রহমান বা আমি বা আপনি বা আরেকজনকে, শুধুমাত্র তাকেই মিডিয়ার নীতিমালা মানে চলতে হবে, আমাকে না। এবং আমার জন্য যেমন ইচ্ছা তেমন করার স্বাধীনতা আছে। এবং সেই জায়গা থেকেই আসলে আমার দেশকেও আমি যেটা বুঝি, দূর থেকে মাহমুদুর রহমানকে যেটা দেখি, আমার দেশকে যেটা দেখি, যারা ফেসিস্টের সময়ে বন্ধ হয়ে গিয়েছিল, তারা আসলে এই বড় বড় ডেমনগুলোকে মোকাবেলা করতে গিয়ে আরেকটা ছোট ডেমন হইতে হয়েছে তাদেরকে। তাদের চেয়ে বড় ডেমন মাহমুদুর রহমান কখনোই ছিল বলে আমার মনে হয় নাই। শাহবাগে যখন মাহমুদুর রহমান শাহবাগে ফেসিবাদের পদধ্বনি লিখতেছিল, সেই সময়ে অন্য সবাই ফেসিবাদের চাষাবাদ করতেছিল, অন্য সব পত্রিকাগুলো। আর ওরাই বলতেছে মাহমুদুর রহমান হচ্ছে যে পত্রিকার নীতিমালা মানে না। এখন তাহলে এই জায়গায় আসলে দাঁড়িয়ে আমি বহু বছর থেকে, গত 15-16 বছর বা তার আগ থেকে আমি একটা কথা বলার চেষ্টা করি, সবসময় একটা ফ্রেজ বলার চেষ্টা করি, বাংলাদেশে মিডিয়া বলিতে যা কিছু এক্সিস্ট করে, এটা একটা ফ্রেজ হিসেবে ধরে নেন। কারণ এই একটা ফ্রেজ ব্যবহার করে আপনি অনেকগুলো আলাপ করতে পারবেন, অনেকগুলো কথা বলতে পারবেন। গত 15-16 বছর ধরে আমরা বলে আসছি। এটা বলা আমাদের আসলে বলে যেতে হয়েছে, কারণ আমরা দেখেছি যে কখনোই মানে আমরা যা সবসময় দেখছি যে মিডিয়া বলিতে এক্সিস্ট করে প্রথম আলো, আরেকটা পত্রিকা, কখনোই এই জিনিসটাকে আপনারা যেসব মহান নীতিমালার ভিত্তিতে মিডিয়া জিনিসটাকে কল্পনা করেন, এই যে মোর্শেদ ভাই যেটা বললেন একটু আগে, একটা কোর্টের কথা বললেন যে মানে মিডিয়াকে স্বাধীন হতে হবে, শুধু এরকমই না যে মিডিয়ার স্বাধীনতাই হচ্ছে যে ডেমোক্রেসি, এরকম কিছু একটা, আমি শিওর না। তো আমি আসলে সেই রকম ঠিক স্বাধীনতা জিনিসটারে বিশ্বাস করি না। এটার পরে আলাপ আসছি, আমি এই জায়গাটাকে আলাপ আসছি। তবে মানে বাংলাদেশি মিডিয়া বলিতেই যেটা এক্সিস্ট করে, এই জিনিসটাকে আমি বিভিন্ন সময়ে কয়েকটা ছোট আমি ধরেন ডেফিনিশন দিয়ে বোঝার চেষ্টা করেছি, চরিত্র দিয়ে বোঝার চেষ্টা করেছি, ডেফিনিশন বলবো না। এটা কীরকম? একটা হচ্ছে যে মিডিয়া বাংলাদেশের এখানে যে মিডিয়াটা আমাদের এখানে এক্সিস্ট করত, সেই মিডিয়াটা হচ্ছে যে আসলে নিউজ এজ আইডিওলজি এরা ক্রিয়েট করতো। নিউজ ক্রিয়েট করতো না, তারা আইডিওলজি ক্রিয়েট করতো। তো আমরা পড়তাম হচ্ছে যে সংবাদ, কিন্তু মূলত পড়তে পারতাম হতো যে আইডিওলজি এবং ধর্ম কেমন, এইসব নিয়ে আসছি। মানে এই ব্যাপারটা নিয়ে আমি আসলে বিভিন্ন সময়ে মানে কোনো একটা জিনিসকে যে আইডিওলজি হিসেবে পড়া, এই জিনিসটা নিয়ে আমি আসলে কিছু সিরিজ আলাপ করার চেষ্টা করেছিলাম। যেমন আমাদের এখানে এরকম কতগুলো নির্দিষ্ট জিনিস আছে যেগুলোকে আইডিওলজি হিসেবেই পড়া হয়, এর বাইরে পড়তে গেলেই আপনার একটা ব্লাসফেমাস চিন্তা নিয়ে ব্লাসফেমাস হিসেবে আপনাকে করা হয়, অভিযুক্ত করা হয়। যেমন হচ্ছে যে নিউজকে আইডিওলজি হিসেবে পড়ার একটা ব্যাপার আছে, ইতিহাসকে আইডিওলজি হিসেবে ব্যাপার আছে, সংখ্যাকে আইডিওলজি হিসেবে পড়ার ব্যাপার আছে। 30 লক্ষ শহীদ, এই বিষয়ে যদি আপনি কখনো ইতিহাস অনুসন্ধানের কথা বলেন, আপনাকে বলা হবে আপনি তো স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে আপনি মানে করছেন, অস্বীকার করার চেষ্টা করছেন। তারপর হচ্ছে যে আপনার ইতিহাস এজ আইডিওলজি, আমাদের এখানে দলীয় ইতিহাসগুলো, এগুলো হচ্ছে যে আপনি ইতিহাসকে কখনো ইতিহাসের জায়গা থেকে পড়ার চেষ্টা করতে পারবেন না। আপনাকে সব সময় বলা হবে, যখনই আপনি দলীয় ইতিহাসের বাইরে গিয়ে আপনার নিজের একটি ইতিহাস অনুসন্ধানের কথা বলার চেষ্টা করবেন, সেটা ইতিহাসে যেটা বাংলাদেশে শেখ মুজিবের ইতিহাস প্রকল্প যেটা ছিল, আওয়ামী ইতিহাস প্রকল্প যেটা ছিল, একই রকমভাবে আরও অনেকগুলো ইতিহাস প্রকল্প তৈরি হতে পারে সামনে। এই সব ইতিহাস প্রকল্পগুলি আমাদের এখানে একটা ধর্ম প্রকল্পের মতো হাজির ছিল, আইডিওলজি আকারে। এগুলো আপনি কখনো প্রশ্ন করতে পারতেন না। এখন আসলে এই যে জিনিসগুলা, এই যে আইডিওলজি হিসেবে যে ফাংশন করেছে অনেকগুলো জিনিস, আপনি যখনই এগুলোর ব্যাপারে কথা বলতেন, যখনই এগুলোর ব্যাপারে একটু প্রশ্ন করার চেষ্টা করতেন, সবার আগে আপনার ব্যাপারে বলা হয়তো বা আপনার এমন তৈরি করা হয়তো যে আপনি একটা ধর্মচ্যুত হয়েছেন আপনি। এবং
সেই জন্য এখনও পর্যন্ত আপনাকে সবসময় সতর্ক থাকতে হচ্ছে। আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আসলে ফেসিস্টের যেই যেই আপনার মানে টুলগুলো, ফেসিস্টের যে টুলগুলো যে মিডিয়াগুলো হাজির ছিল, এরা তো ফেসিস্টের টুল আকারে হাজির ছিল, এরা সবাই এখন বহাল তবিয়াতে আছে। শুধুমাত্র ধরেন কিছু চেহারা খোর পরিবর্তন হচ্ছে মাত্র। সেই কারণে আমরা এখনও দেখি সেই একই রকম ধর্মভাব রয়ে গেছে, নিউজ থেকে শুরু করে মিডিয়া, ইতিহাস, সব জিনিসগুলোতে। তো সেই জন্য আসলে আমি সবসময় দেখতাম সেটা হচ্ছে যে ফেসিবাদের দিনে মিডিয়াগুলো আসলে একটা সেলফ সেন্সর, ফারুক আসিফ সেলফ সেন্সরের কথা একটু বলছে, মানে একটা সেলফ সেন্সরের ভিতরে সবাই থাকতো। কিন্তু আমরা দেখতাম যে আদতে আমাদেরকে যদিও বলা হইতো একটা সেলফ সেন্সর, মানে আমাদেরকে বলা হইতো যে আমরা হয়তো এরা একটু প্রকাশ করার চেষ্টা করতো আমরা একটা ভয় রিপাবলিকের ভিতরে আছি, সেই জন্য আমরা ভয়ে নিউজ প্রকাশ করছি না। কিন্তু আসলে ওরা হচ্ছে যে আসলে ভয়ে নিউজ যে প্রকাশ করে না, এটা আসলে মূলত ভয়ের চাইতেও বেশি যেটা ছিল সেটা হচ্ছে তারা আসলে আদর্শিকভাবে চাইতো এই নিউজটা তারা প্রকাশ না করে। ধন্যবাদ আবারও রিফাত হাসানকে। আমাদের মধ্যে আছেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গর্ব করার মতো উপাচার্য, শিক্ষকতা পেশা ব্যতিক্রমে নেশা। স্যারের অত্যন্ত চমৎকার একটা বই আপনারা পড়বেন আশা করি। স্যারকে আহ্বান জানাচ্ছি আমাদের শেষ বক্তা হিসেবে তার মূল্যবান ভাষণ রাখবার জন্য। ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিকে ধন্যবাদ জানাই। তারা আমাদের ক্যাম্পাসে এসে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছেন। অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, স্নেহাস্পদ ছাত্রছাত্রী, সবাইকে সালাম, শুভেচ্ছা গ্রহণ করুন আপনারা সবাই আমার। আমি অত্যন্ত ক্লান্ত এবং কিছুটা বিধ্বস্ত। সকাল থেকে আমাদের শিডিউল খুব টাইট, তো আমি যথাসময়ে অনুষ্ঠানে আসি, কিন্তু দেরি করার জন্য আমি লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের এখানে পূবালী ব্যাংকের একটা শাখা উদ্বোধন হয়েছে, ওখানে জড়িয়ে পড়েছিলাম, সময় চলে গেছে অনেক। রাজীব ভাইয়ের ডাক কোনো সময় অবহেলা করা যায় না। সে জানে কি করে কাকে কোথায় আনতে হয়, যোগ্য লোককে ধরে নিয়ে আসে। একবার হাসানাত আব্দুল কাইয়ুমকে নিয়ে আসছে, আমাকে জুড়ে দিয়েছে তার সাথে। তো উনি ডাকলে তো না এসে পারি না। সাংবাদিকতা বিভাগ অনেক ভালো কাজ করছে, তাদের অনেক ফ্যাকাল্টি বাইরে ডিগ্রি করছে। আজকের যে বিষয়বস্তু আমি কতটা বলতে পারবো আমি জানি না, তবে দুইজনের এক বক্তব্য শুনেছি, সেখান থেকে কিছু চুরিচামারি করে যদি বলা যায়। প্রধান অতিথি হওয়ার একটা বিশেষ সুবিধা এটাই, যে কারণে আমি ওশেনোগ্রাফিতে যে সয়েল সায়েন্সে যে প্রধান অতিথিদের বক্তৃতা দিতে পারি। কারণ আমার আগে বেশ কয়েকজন বক্তৃতা দেয়, ওখান থেকে কিছু শুনি, তারপরে বলি যে আমাদের সি রিসোর্সেস এখনও আনএক্সপ্লোর্ড রয়ে গেছে, ওখান থেকেই বলি। তো এখানেও আমি কিছু শুনেছি এবং আমার মাথার ভিতরে যে চিন্তাগুলো কাজ করছে প্রভাবিত হয়ে, সেগুলো একটু শেয়ার করি। ওনার বক্তব্যের প্রভাব হয়তো পড়বে বা এলোমেলো হলে ক্ষমা করবেন, একেবারে বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত নাও হতে পারে। আমি যে জিনিসটা আমার নিজের বিশ্লেষণ, সেটা হচ্ছে আমি একটা নৈতিক স্খলন দেখছি এই জগৎ জুড়ে। সেটা ওই যে ওনার পরিচয় যখন দিয়েছেন রাজীব ভাই, তখন আমার মনে হয়েছে সেটা কি কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক, এরকম। তাই এই যে কবিদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে আমি একটা স্খলনের ব্যাপার লক্ষ্য করছি। আমি গল্প করার মতো বলি, আমি তো ভালো করে বলতে পারবো না, গল্প করার মতো করে বলি। একবার বাংলার অধ্যাপক মহিবুল আজিজের সাথে আমার বাড়িঘরে কথা হচ্ছিল। তা আমি বললাম যে আমি তো 40 বছর চট্টগ্রামে পড়ালাম, আপনি আপনারা এই যে সাহিত্যের এত অনুষ্ঠান করেন, কবিতা, গল্প ইত্যাদি, আমাকে কোনো দিন দাওয়াত করেন না কেন? হুমায়ুন আহমেদ তো এই যে উপন্যাস লিখেছেন, উনি তো বাংলার অধ্যাপক ছিলেন না, উনি তো কেমিস্ট্রি পড়াতেন, তা উনি তো এগুলো করেছেন। তা আমি রাজনীতি বিজ্ঞানের লোক, সেই জন্য আমাকে দাওয়াত করেন না কেন? আমি তো 40 বছরে একটা সাহিত্য সংগঠনেও চট্টগ্রামে দাওয়াত পাইনি। অনেক সাহিত্য সংগঠন আছে, রহস্য কী? আপনারা কি বাংলা সাহিত্যকে বাংলা ডিপার্টমেন্টের বাপদাদার সম্পত্তি হিসেবে রেজিস্ট্রি করে নিয়েছেন? বন্ধু দেখে বলতে পেরেছি, তা না হলে তো এইভাবে বলতাম না। উনি বলে কি না আপনাকে দাওয়াত করব, কিন্তু আমি খুব একটা দাওয়াত পাইনি আসলে, সত্যি।
আমি এখানে 40 বছর পড়িয়েছি। খুলনায় এই কথা আলাপচারিতা হওয়ার পরে খুলনায় আমাকে একটা সাহিত্য সংগঠন দাওয়াত দিয়েছে, কবিদের সংগঠন। প্রাসঙ্গিক হচ্ছে কি না জানি না, প্রাসঙ্গিক আছে, কবিদের সংগঠন। আমি সেখানে গিয়েছি, তা দেখেছি কবিতা পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, আমার ভালো লেগেছে। তা আমার পাশে যে ভদ্রলোক বসছেন তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কত কবিতা লিখেছেন? বলে যে অনেক। আপনার বই আছে? আমার 6টা প্রকাশিত কাব্যগ্রন্থ আছে। আমি বললাম যে খুব ভালো, খুব ভালো। তো আপনি তো নিশ্চয়ই তাহলে কয়েক শত কবিতা লিখেছেন? বলে যে হ্যাঁ, লিখেছি। আচ্ছা, আপনি বলেন তো, এই যে কবিতা তো জীবনের প্রতিফলন, কবিতা তো সমাজের সব কিছু চিত্র কবিতার ভেতরে অন্তর্নিহিত থাকে। আপনি কি কখনো ক্রসফায়ারের উপরে কোনো কবিতা লিখেছেন? উনি বলেন যে না, লিখিনি। আপনি নিশ্চয়ই প্রেমের কবিতা অনেক লিখেছেন? বলে যে হ্যাঁ, লিখেছি। তা আমি বললাম, আপনি যদি প্রেমের কবিতা না লিখতেন আমি কিন্তু আপত্তি করতাম, আপনাকে কবি হিসাবে স্বীকৃতি দিতাম না, কারণ প্রেম জীবনের অঙ্গ, ক্রসফায়ারটাও জীবনের অঙ্গ। আপনি ওটাও একটু লিখুন, ওটাও একটু লিখুন। তা না হলে আপনার যে কাব্যচর্চা সেটা একপেশে থাকবে, 100% পরিপূর্ণতা পাবে না। সেই জন্য আমি বলছি যে কবিরা যদি নিরাপদ বিষয়ে কবিতা লিখতে শুরু করেন, সমাজবিজ্ঞানীরা নিরাপদ বিষয়ে গবেষণা শুরু করেন, কচুরিপানার উপরে যখন মানুষ মরছে তখন কচুরিপানা দিয়ে কি তৈরি করা যায় আমি তার উপরে প্রবন্ধ লিখলাম, তাহলে আমি কি দায়িত্ব পালন করলাম? তো একটা অগ্রাধিকারের ব্যাপার আছে। এই যে বয়ান টয়ান এগুলো যা টাইটেল টাইটেল রাজীবাই দেয়, সাংঘাতিক এক একটা অনুষ্ঠানের টাইটেল দেয়, বয়ান, তারপরে গণমাধ্যমের ঝোঁক ও ঝুঁকি। তো সেরকম শিল্পীরাও এরকম দায়িত্ব পালন করেন। আমি এবার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব নেওয়ার পরে আমাদের চারুকলা বিভাগ যে আয়োজন করে এই যে আর্ট এক্সিবিশন, সেটা উদ্বোধন করেছি, সেখানেও আমি প্রধান অতিথি। যদিও আমি আর্টের কিছু জানি না, কিন্তু বক্তৃতা করেছি। তো যে ফিতে কেটেছি সেখানে আর্ট দেখেছি, বাচ্চারা যেগুলো এগেছে 3rd ইয়ার 2nd ইয়ার 4th ইয়ারের ছেলেমেয়েরা অনেক ছবি এঁকেছে। তো আমি জিজ্ঞেস করলাম, শিক্ষকদের আর্ট এক্সিবিশন হয় না কেন, আপনারা ছবি আঁকেননি কেন? তো আমি দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই চিত্রশিল্পীদের যারা এঁকেছে তার উপরে তার প্রভাব কতটা পড়েছে। মাত্র 1-2টা ছবি পেলাম, আর সবই নৈসর্গিক প্রকৃতি, গাছপালার ছবি আঁকলে নিরাপদ, কোনো ক্ষতি নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিলা পাহাড়ের ছবি আঁকবো যখন লাশ পড়তে থাকবে, নিরাপদ। তো সবাই নিরাপত্তা পছন্দ করেন, ঝুঁকি নিতে চান না। তো শিল্পীদের অবস্থাও সেরকম, সাংবাদিকদের অবস্থা আর কি বলবো, তারাই বলেছেন। তো সাংবাদিকরাও তো সেরকমভাবেই সাংবাদিকতা করেন। তো সাংবাদিকদের যে ভাষা আর গবেষকদের যে ভাষা কিছু পার্থক্য আছে। গবেষকরা তো খুবই মানে কি বলবো, বৈজ্ঞানিক ধরনের ভাষা, গবেষণার ভাষা আলাদা, তারা ইঙ্গিত দেন, সেখান থেকে বুঝে নিতে হয়। সাংবাদিকরা কিছুটা ওপেন সেখান থেকে, কারণ গণমানুষের জন্য তারা লেখেন, পত্রপত্রিকায় লেখেন, যদি মানুষ বুঝতেই না পারে সেটা তো আর অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো হয় না। তো গবেষকদের অনেকটা হয়, বুঝে নিতে হয়। যেমন একটা উদাহরণ দিই, যে এই দেশ স্বাধীন হওয়ার পরে প্রচুর এই যে রিলিফ চুরি হয়েছে। তো কারা চুরি করেছেন? রিলিফ চেয়ারম্যানরা চুরি করেছেন। তো সেটা একজন এফ ম্যাকহেনরি এবং কাই বার্ড, 2জন বিদেশি গবেষক একটা আর্টিকেল লিখেছেন 70s। সেই আর্টিকেলটার নাম হচ্ছে ফুড বাঙ্গল ইন বাংলাদেশ। এই তার ভেতর ওখানে ওই রিলিফ চুরি সম্পর্কে আসে। তো কীভাবে বলছেন, আমি ছাত্রদেরকে টেকনিকটা শেখাই যে কিভাবে সমাজবিজ্ঞানের ভাষা আপনারা ব্যবহার করবেন যখন লিখবেন, মানে নিরাপদও থাকতে পারবেন, সত্যের ভালো পাঠক উকি দিয়ে তার ভেতর থেকে সত্য অনুসন্ধান করে নিতে পারবে। তারা লিখছেন এফ ম্যাকহেনরি এবং কাই বার্ড তাদের আর্টিকেলের প্রথম পৃষ্ঠায় যে আমেরিকার দেওয়া খাদ্য সাহায্যের 10% পৌঁছেছিল তাদের হাতে, যাদের জন্য এই খাদ্য সাহায্য প্রেরিত হয়েছিল। তারপরে তারা অন্যান্য কথা বলছিল, বাকি 90%-এর কথা কিন্তু তারা বলেনি, যে বাকি 90% সাহায্য কাদের হাতে গিয়েছিল, কি হয়েছিল। এটা আপনাকে প্রশ্ন করে বের করে নিতে হবে এই সত্যটা, যে বাকি 90% তাহলে তো স্রোফ হয়েছিল। কত সতর্ক দেখেন,
তারা বাকি 90% এর কথা বলেনি, তাহলে তারাও এখানে অনেকটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। আমার ব্যক্তিগত উদাহরণ, আমার তো কোনো বর্ণ নেই, রং নেই, কিন্তু আমার তো বিশ্বাস আছে, ভোট আছে, সবই আছে। আমি তো 40 বছর এখানে পড়িয়েছি, কিন্তু আমার তো 40 বছরের কার্যক্রম শ্রেণীকক্ষে সীমাবদ্ধ ছিল। সেই জন্য আমি যখন লিখেছি আমার মতো করে লিখেছি, আমি ভয় পাইনি। আমি একটা উদাহরণ দিই, আমার সত্যবাদিতার উদাহরণ, সেটা হচ্ছে এই যে ইমতিয়াজ আহমেদ অ্যান্ড ইফতেখার ইকবাল একটা বই লিখেছেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন যুগের সন্ধানে। তার প্রথমে ইংরেজি ভার্সন বেরিয়েছিল, ইউনিভার্সিটি অফ ঢাকা, মেকিং, আনমেকিং, রিমেকিং। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে জার্মান অর্থায়নে একটা ওয়ার্কশপ হয়েছিল। সেই ওয়ার্কশপে আমি অনুরুদ্ধ হয়েছিলাম একটা আর্টিকেল লেখার, একটা চ্যাপ্টার লেখার। তো আমি লিখেছিলাম, আমার চ্যাপ্টারের নাম ছিল কি ইউনিভার্সিটির আর কি দুর্নীতি এগুলো নিয়ে, টাইটেলটা আমার মনে নেই, চ্যাপ্টার আছে, সেটা এখনও আছে, বই বাজারে আছে, অনেক বিক্রি হয়। তো সেই চ্যাপ্টারটায় আমি বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ দুর্নীতি সেটা লিখেছি, এবং আমি যখন লিখে জমা দিয়েছি তারা গ্রহণ করেছেন, এবং কিছুদিন পরে আমাকে ইমতিয়াজ সাহেব ফোন করেছেন। আমি গল্প বলছি, কিন্তু বোঝানোর জন্য বলছি যে আপনাকে তো এটা প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, কি কোথায় করতে হবে? বলে যে এত তারিখে আপনি আসবেন ক্যাম্পাসে, আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে, এই পেপারগুলো আমরা তো পরে ছাপবো বই আকারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আরও ভালো। তো আমি গিয়েছি, আমি ভাবছি কোনো গ্যালারিতে হবে বা কিছু, যায় দেখি যে সিনেট ভবনে ব্যাপক আয়োজন, সেখানে বিদেশিরা আছে, যারা ডোনার স্পন্সর তারা আছেন, হেনরি বল ফাউন্ডেশন নাকি ওদের নাম, জার্মান, তো তারা আছেন। তো আমি এবং ইংরেজির ফখরুল আলম স্যার, আমরা দুইজন একটা সেশনে পেপার প্রেজেন্ট করলাম। তো আমার পেপারের মধ্যে ইংরেজি ভাষায় ওখানে যে প্রজেক্টর আমাকে জিজ্ঞেস করছে কি আপনি কী এনেছেন? আমি বলছি কী এনেছি মানে? বলেছে না আপনি কিছু দেখাবেন না, কোনো কিছু তৈরি করে আনেননি। আমি বলছি কি না, আপনি তো বলেননি, আমি তো ভার্বাল প্রেজেন্টেশন দেব। ঠিক আছে, আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, আমি একটা টেবিল, আপনাদের এখানে টেবিল তো অঙ্ক বর্ণনা করলে পাঠকরা ভালো বুঝবেন, আমি টেবিলটা দেখাবো আর কি প্রজেক্টারে। বলে হ্যাঁ আমাদের এক্সপার্ট আছে, আপনাকে স্লাইড বানাই দেবে 3 মিনিট। আমি বলছি না ঝামেলা হবে, আমাকে ছেড়ে দেন, আমি এমনি ওইটা পারবো। তা আমি সেই টেবিলটা দেখিয়েছি। সেখানে সেই টেবিলটার নাম হচ্ছে এই যে সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে দুর্নীতির চিত্র বা এই জাতীয়, আমি ঠিক একজ্যাক্ট বলতে পারতেছি না, মুখস্থ নেই। তো সেখানে আমি টেবিলটা প্রেজেন্ট করার আগে, এরকম টিপ দেওয়ার আগে আমি একটা বর্ণনা দিয়েছি অডিয়েন্সকে, যে দেখেন সমাজবিজ্ঞান গবেষণার একটা রীতি আছে, সেখানে শ্যাডো নেম ব্যবহার করা হয়। যেমন একজন চেয়ারম্যান রিলিফ চুরি করেছে, তো আপনি হয়তো বলেন যে পটিয়া বা গ্রেটার চিটাগাংয়ের একজন উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করেছে, বা 7 জনের ভিতরে 3 জন দুর্নীতি করেছে। ডাইরেক্ট নাম বলেন না, ডাইরেক্ট নাম বললে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, নানা রকম থাকে, সেই জন্য তারা ছদ্ম নাম ব্যবহার করেন, এটা গবেষণার রীতি। আমি কিন্তু সেটা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এই দুর্নীতি দেখে এত বিরক্ত হয়েছি, আমি আসল নাম ব্যবহার করেছি। সেই জন্য আমি তাদেরকে বলেছি যে দেখেন সমাজবিজ্ঞান গবেষণার রীতি এখানে লঙ্ঘিত হয়েছে, আমি লঙ্ঘন করেছি। কোনো ঝুঁকি থাকলে সেই ঝুঁকি আমার ঝুঁকি, আপনারা নিরাপদ, আপনারা কোনো চিন্তা করবেন না, তাই বলে টিপ দিছি। টিপ দিলে তারা দেখতেছে সিস্টেম অ্যানালিস্ট 7 লাখ টাকা, আসল নাম এই অমুক ইউনিভার্সিটি। ডেপুটি রেজিস্ট্রার 10 লাখ টাকা, আসল নাম এই অমুক ইউনিভার্সিটি। আমি বললাম এগুলো আমি বারবার ক্রস চেক করেছি, ঝুঁকি থাকলে আমার ঝুঁকি, আপনাদের ঝুঁকি না, আপনারা আনন্দের সাথে দেখুন। তারা দেখেছে আর এরকম মুখ চাওয়াচাওয়ি করতেছে, সেটা তো ছাপা হয়েছে, আপনারা দেখতে পারেন। আপনার টাকা দিয়ে কেনা লাগবে না, লাইব্রেরিতে আছে বই, আপনারা নিয়ে দেখতে পারবেন। আমার চ্যাপ্টারটা বের করবেন, আমার নাম তো জানেন, আমি চ্যাপ্টারটার নাম মনে পড়েছে, ট্রান্সপারেন্সি ইন টারশিয়ারি এডুকেশন, পলিটিক্স, অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট। অ্যাডমিশন মানে ছাত্রদের ভর্তি, আর রিক্রুটমেন্ট মানে নিয়োগ। তো এগুলো আমি ওখানে অ্যানালাইসিস করেছি। তা আমি ওইরকম ঝুঁকি নিয়েছি, তা সেই রকম ঝুঁকি তো সাংবাদিকদের নিজে দেখি না। যেমন আমি ওই যে ভাই যেটা বললেন যে এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি এরকম, আমার জীবনে আমি এরকম অনেক নিউজ পড়েছি, অনেকবার আমি এরকম পত্রিকায় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2 জন ছাত্রকে শিবির সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। তাহলে এই যে সংবাদটা, এটার
বিরোধিতা করে কোনো কলাম লিখেছে কেউ, আমি এরকম আমার চোখে পড়েনি বা করে। কারণ আপনি একটা ছেলেকে ভর্তি করছেন, তখন আপনি তাকে বলছেন না তুমি শিবির করো, তোমাকে ভর্তি করা হবে না। যদি হিজবুত তাহরির হতো তাহলে বুঝতে পারতাম, সেটা তো ব্যান্ড। আমি ওই সময়ের কথা বলছি, যে সময় আমি এই সংবাদগুলো পড়েছি। সেই সময় তো শিবির, সেখানে একটা রাজনৈতিক দল কেউ শিবির করে গেলে তাকে তো জিজ্ঞেস করা হয় না, ভর্তির ফর্মে লেখা নেই যে তুমি কোন দল করো। তাকে ভর্তি করা হচ্ছে, তাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে, তাকে সব কিছু করতে দেওয়া হচ্ছে, তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে। এবং সেই গণপিটুনির বিরোধিতা নাই, সংবাদকর্মীরাও তার বিরোধিতা করেননি। আমি বললাম, ভুলও হতে পারে, দু একজন করেছেন কিনা জানি না, ব্যাপক হারে করলে তো আমার চোখে পড়তো। কাজেই সব ক্ষেত্রে একটা নৈতিক স্খলন আমরা লক্ষ্য করছি। তো যদি বলেন এখনকার সরকারে কি আপনার আশাবাদ জেগেছে, আমার তো আশাবাদ জাগে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনোত্তর বাংলাদেশে একটা নতুন একটা ছাত্ররা, যুব সমাজ আমাদের কাছে একটা অভূতপূর্ব সংস্কারের সুযোগ আমাদের সামনে উপহার দিয়েছে। এটা সমাজ সংস্কারের প্রত্যেকটা সেক্টরে সংস্কারের একটা অভূতপূর্ব সংস্কারের একটা সুযোগ দিয়েছে। এবং সরকার যে বয়ান করছে, তাদের ভাষা এখন ব্যবহার করি, সরকার যে বয়ানটা করছে তারা এই সংস্কারকে বিশাল গুরুত্ব দিচ্ছে। সব কিছু সংস্কার করে দেবে, তাহলে অনেক ভালো হয়ে যাবে। আমার এটা কেন যেন 100% বিশ্বাস হতে চায় না। কারণ কি? কারণ সরকার যদি সত্যিই সেটা চাইতো, তাহলে দেখেন আপনি, সরকার প্রথমে 6টা সংস্কার কমিশন করেছে, তারপরে 4টা সংস্কার কমিশন করেছে, তারপরে আরও 2টা করেছে, তারপরে আরও 2টা করেছে। কিন্তু আমি তো পরামর্শ দিয়েছিলাম অগ্রাধিকারের ভিত্তি, যে 1 নম্বরে আপনারা যে সংস্কার কমিশনটা করবেন সেটা হবে শিক্ষা সংস্কার কমিশন। তারা করেনি। কারণ আপনি বক্তৃতা দেওয়ার সময় বলছেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর চিকিৎসা করার সময়, সংস্কার করার সময় আপনি আঙুলের চুলকানির চিকিৎসা যদি আগে শুরু করেন মেরুদণ্ডের ব্যথাকে অবহেলা করে, সেটা তো বয়ান ছাড়া আর কি। শিক্ষা সংস্কার কমিশন কই? বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি টাকা, জনগণের টাকা লুটপাট হয়ে গেছে। ব্যাংক সংস্কার কমিশন বা আর্থিক সংস্কার কমিশন হয়েছে কিনা আমি জানি না। গণমাধ্যম সংস্কার করেছেন কামাল আহমেদ, এসেছিলেন, আমার সাথে দেখা হয়েছে, আমার প্রিয় ভাজন, আমার জুনিয়র, এক কলেজে পড়েছি, দেখা হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন করি। যদি সরকারের সত্যিই সংস্কারের ইচ্ছা থাকতো, তাহলে 1 নম্বরে শিক্ষা সংস্কার কমিশন করলে অন্যান্য সেক্টরের সংস্কারগুলো 30%, 40% হয়ে যেত। কারণ শিক্ষার মধ্য দিয়ে যত ক্যাডার, যত কাস্টম অফিসার, যত পুলিশ অফিসার, যত এই যে কর্মী বাহিনী, রাষ্ট্রের আমলা, সবাই আমাদের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে ডিগ্রি নিয়ে বের হয়ে যাচ্ছে। তো তারা যদি এই বিশৃঙ্খল অবস্থা থেকে, এই অসংস্কারযুক্ত অবস্থা থেকে, এই দখলদারিত্বের সংস্কৃতি, টর্চার সেল, ফাও খাওয়া, তারপরে এই গণরুম সংস্কৃতি, গেস্ট রুম সংস্কৃতি, 6%, এত পার্সেন্ট, অত পার্সেন্ট, এগুলো শিখে যায়, তাহলে অন্য জায়গায় যেয়ে তারা কী সংস্কার করবে, কর্মজীবনে যেয়ে তারা কী প্র্যাকটিস করবে? আর এখান থেকে যদি তারা ডিসিপ্লিন শিখে যায়, তাহলে কর্মজীবনে তার প্রভাব পড়ত। কাজে আমি এখনও সরকারকে বিনয়ের সাথে এই পরামর্শ দেব। আমি কয়েকটা অ্যাড্রেসে বলেছি, যখনই সুযোগ পাই বলি, যে সত্যিই যদি আপনারা সংস্কার চান, মাথা থেকে শুরু করুন। ওই যে মানুষ বলে না, মাথায় পচন ধরলে কি বলে, সেরকম আর কি। তা শিক্ষা থেকে শুরু করুন, শিক্ষাকে সংস্কার করুন আগে। শিক্ষাক্ষেত্র যদি বিশৃঙ্খল থাকে, অন্যান্য ক্ষেত্রে তার প্রভাব পড়তে বাধ্য। শুধুমাত্র বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের বর্ডার ক্রস করা মাত্রই পৃথিবীর যে কোনো দেশে আপনি যাবেন, আমাদের চাইতে শিক্ষাঙ্গন শৃঙ্খলা বেশি। শিক্ষাঙ্গনে আমাদের এখানে একটা, ওই যে তাদের ভাষা ব্যবহার করি, মোর্শেদ ভাই আমার টিম ম্যানেজার, প্রশাসক, যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে শিক্ষাঙ্গনে আমাদের যদি রাজনীতি না থাকে, আমরা তোফায়েল আহমদকে কোথায় পেতাম, মতিয়া চৌধুরীকে কোথায় পেতাম, রাশেদ খান মেননকে কোথায় পেতাম? তো আমি তার জবাবে সবসময় আমার ছাত্রদেরকে বলি, আমি তো ক্লাসে এগুলো পড়াতাম আগে, ইউনিভার্সিটি করাপশন, তখন আমি তার জবাব দিই যে ব্রিটিশ পার্লামেন্টে যারা পার্লামেন্টেরিয়ান এমপি, তারা কি মমতাজের চাইতে কম অযোগ্য, কম যোগ্য? আমাদের পার্লামেন্টেরিয়ান যারা, তাদের চাইতে কম যোগ্য? বা আমেরিকান কংগ্রেসে যারা এই যে নেতা,
এই বারাক ওবামা, ক্লিন্টন, এরা কি আমাদের যারা পার্লামেন্টে নেতা আছে তাদের চাইতে কম যোগ্য? তা তো না। তো তারা যদি ওই সমস্ত রাজনীতি, দলীয় রাজনীতির লেজুড় বৃত্তি ভিত্তিক চর্চা বাদ দিয়ে ওই যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আমাদের উচিত হচ্ছে শিক্ষাঙ্গন সংস্কার করে রাজনীতিমুক্ত এবং একটা যোগ্য গ্রাজুয়েট তৈরির কারখানা হিসেবে ইউনিভার্সিটিকে যোগ্য গ্রাজুয়েট প্রডিউস করার একটা কারখানা হিসেবে তৈরি করা। নেতা তৈরির ফ্যাক্টরি করার কোনো দরকার নেই। আমরা যদি যোগ্য গ্রাজুয়েট প্রডিউস করতে পারি, আমি অন্তত 10টা লেকচারে বলেছি, আমাদের কাজ যোগ্য গ্রাজুয়েট প্রডিউস করা, সেটা যদি আমরা করতে পারি অটোমেটিক্যালি তার ভিতর দিয়ে যোগ্য নেতা বেরোবেই, এই গ্যারান্টি আমি দিতে পারি। যে কারণে আমেরিকায় নেতার অভাব নাই, যে কারণে আমেরিকায় যোগ্য নেতার অভাব নাই, যে কারণে ব্রিটেনে যোগ্য নেতার অভাব নাই। তো আমাদের বর্ণনাটা ওই রকম, সবার মনে এরকম একটা ধারণা আছে ইউনিভার্সিটিতে তো নেতা তৈরি হবে, ভালো ভালো নেতা আসবে। আরে আপনার এখানে ক্লাসই হয় না। আমি তো এখন একটা প্রোগ্রাম শুরু করেছি, এর সাথে সম্পর্কিত না, সুযোগ পেলেই বলতে হবে, আমার তো স্বার্থ আছে ইউনিভার্সিটির সাথে। সেটা হচ্ছে সাডেন ভিজিট প্রোগ্রাম। আমি হঠাৎ করে যাই, দেখি ক্লাস হচ্ছে কিনা, তো যাই দেখি ক্লাস হচ্ছে না, টিচার নাই, ছাত্র আছে। সেদিন গেছি বাংলা ডিপার্টমেন্টে, এক রুমে অনেক ছাত্র বসে আছে, টিচার নাই। তা আমি ঢুকে গেলাম, মামনি কার সাথে ক্লাস, কোন ম্যাম, কোন স্যার, অমুক স্যার। স্যার কই? এই সিআরকে, এই দেখো তো তোমার স্যার এসছে। তো বলে যে স্যার আসবে। কখন আসবে? এই তো সময় হয়ে গেছে। স্যার কী পড়াবেন? আল মাহমুদ পড়াবেন। আচ্ছা ঠিক আছে, আল মাহমুদ আমি ওখানে লেকচার দিছি। 10-15 মিনিট পরে লেকচার দিলে কেউ হয়তো ফোন টোন করেছে, স্যার এসছে। ফার্সি বিভাগে গেছি, সেখানে কোনো ক্লাস হচ্ছে না। চেয়ারম্যানকে বললাম ক্লাস হয়? বলে যে না। তা আপনি আসেন কেন? আপনি এগুলো দেখভাল করতে পারেন না? আপনি হয় পদত্যাগ করুন, নয় ক্লাসে এনশিওর করুন। তা এই হচ্ছে ইউনিভার্সিটির অবস্থা। সেই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট বেরোবে, তারা সাংবাদিক হবে। তো তারা কি সাংবাদিক হবে? তো তারা এখানে এই যে 6% ফাও খাওয়া এগুলো শিখে যাবে। এগুলো আমরা সংস্কার করতে যদি না পারি, তা আমরা তো এই যে আমাকে কয়েক জায়গায় জিজ্ঞেস করেছে, এ প্রাসঙ্গিক কিনা আমি জানি না, রাজি ভাই বলবো? স্বাধীনতা দিন। আমি তো কয়েক জায়গায় আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে ইন্টারভিউ নেয় অনেক সময়, আমি তো লিখতে পারি না, মুখে বলি, যে টেলিফোনে বলছি বিকৃত করেন না ওইভাবে। তা আমাকে, আপনি যে ভাইস চ্যান্সেলর হয়েছেন আপনার কোনো অসুবিধা হয় না? ওখানে ছাত্ররা আছে, ছাত্ররা, আমি বলছি হ্যাঁ ছাত্ররা আছে, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, আমি প্রোটোকল মানি না। আমি তো স্টেশনে যে ছাত্রদের সাথে গল্প করি, কোনো অসুবিধা হয় না, আমি তো একাই যাই। কারণ ছাত্ররা আমার গাড়ি টাড়ি ঘেরাও করে, কোটার জন্য, এই জন্যে, ওই জন্য আমার গাড়ি ঘেরাও করে, আমি খুশি হই, এগুলো দেখে আমি এনজয় করি। কারণ আমি তো 40 বছর এগুলো দেখেছি। আমার গাড়ি একদিন ঘেরাও করেছে, আমি নেমে বলছি, বাবা তোমরা ওই বাকি কাজগুলো দেরি করছো কেন? বলে স্যার কোনগুলো? কেন ওই প্রত্যেকবার ভর্তি পরীক্ষার আগে তোমরা ওই যে শাটল ট্রেনের ড্রাইভারকে অপহরণ করে তারপরে এখান থেকে একটু লেনদেন করে ব্যবস্থা করো, সেগুলো তাড়াতাড়ি করো, কারণ আমাদের অনেক কাজ, তোমরা তাড়াতাড়ি করো। তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমরা তোমাদের ভালো করতেই থাকবো। যত গাড়ি ঘেরাও করবা করো, কোনো অসুবিধা নেই, তোমাদের ভালো আমরা করেই ছাড়বো। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তো এই হচ্ছে ইউনিভার্সিটির অবস্থা। সেই শিক্ষা সংস্কারের কোনো লক্ষণ দেখছি না, ফ্রম নার্সারি টু এই যে হাইয়েস্ট ইনস্টিটিউশন, একাডেমিক ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি। আর যদি আমি বলি যে আমরা উন্নয়নের জন্য একটা দেশ স্বাধীনতা উত্তরকালে কলোনিয়াল রেজিম থেকে বা যে কোনো জায়গা থেকে স্বাধীনতা পাওয়ার পর সামনে এগিয়ে যায় ও ঐক্যের মাধ্যমে, সবাই মিলেমিশে। আমরা একবার 71 সালে সুযোগ পেয়েছিলাম, অনৈক্য বিভক্তির মাধ্যমে আমরা সেই সুযোগ হারিয়েছি, আবার সুযোগ এসছে। সেই সুযোগ আমরা কতটা কাজে লাগাতে পারবো জানি না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা অনৈক্য সৃষ্টির একটা কারখানার মতো, একটা প্ল্যাটফর্মের মতো আমার কাছে মনে হয়। দেখেন আমরা ইনপুট কোথা থেকে পাচ্ছি, ভালো ছাত্র না পেলে কাদেরকে প্রডিউস করব? আমার এখানে ছাত্র আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসছে, কোথা থেকে? ফৌজদারহাট ক্যাডেট কলেজ, হাটহাজারি মাদ্রাসা, 4 রকম মাদ্রাসা, আলিয়া, ফোরকানিয়া, দরসে নিজামি ইত্যাদি ইত্যাদি আসতেছে। তারপরে আসতেছে কোথা থেকে? বাংলা মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, শুধু বালিকা বিদ্যালয়, অনলি গার্লস স্কুল, গার্লস স্কুলে পড়েছে, গার্লস কলেজে পড়েছে, আবার বয়েজ স্কুলে পড়েছে একসাথে, এক একজনের এক এক কালচার। তারপরে আসতেছে এই যে কোথা থেকে? ও লেভেল, এ লেভেল, এডেক্সেল কারিকুলাম, ক্যামব্রিজ কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম ইংরেজি মিডিয়াম, ব্র্যাক পরিচালিত স্কুল, এনজিও পরিচালিত স্কুল, ফ্রি প্রাইমারি স্কুল, তারপরে এমবাসি পরিচালিত স্কুল, কত রকম। তা এই যে কালচারাল ডিস্টেন্স, যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে আসতেছে আর যে হাটহাজারি মাদ্রাসা থেকে যাচ্ছে, দুইজনের যে কালচারাল ডিস্টেন্স, সেইটা
ভেতরে ঐক্যতান সৃষ্টি করার যে মেকানিজম, এই চিন্তা করলে তো রাত্রে ঘুম কম হয় যে কিভাবে এই ঐক্যতান আমরা সৃষ্টি করতে পারবো। কত রকম কালচার নিয়ে তারা আসছে। তাহলে আমাদের যে ভর্তি পরীক্ষা শুরু হলো গতকালকে, কত সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমরা নিলাম, সামনে আমাদের পরীক্ষা আসছে, আমি আপনাদের সহযোগিতা চাই। তা সেই ভর্তি পরীক্ষায় আমরা কত রকম ছাত্র আসছে, কত রকম। তো পয়েন্টটা ভুলে গেলাম যে ভর্তি পরীক্ষা কেন তুললাম। তো এনিওয়ে, তো দেখা যাচ্ছে যে কি বলবো, আমি এই যে এলোমেলো কথা বলছি, যে সাংবাদিকরা যদি তাদের দায়িত্ব পালন করত তাহলে জাতি ইতিহাস বিকৃতি থেকে বাঁচতে পারত, ইতিহাস বিকৃতি থেকে জাতি বাঁচতে পারত। সাংবাদিকদের ভাষা, সাংবাদিকদের কার্যক্রম, এখন দেখা যায় যে আমি সাংবাদিক কে হবে সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি তো লেম্যান, আমি তো তার তত্ত্বীয় ব্যাখ্যা দিতে পারবো না। কারণ আমি নিজে তো প্রায় 26-27 বছর থেকে আমি কলাম লিখি। সেই কলামগুলো এত বড় বড়, অনেক সময় 1500 শব্দ, কোনো সময় 1000 শব্দ এরকম। আর যিনি একটা মফস্বলে এই যে সিঙ্গেল কলম একটা নিউজ লেখেন, তিনি সাংবাদিক, অথচ আমি তার চাইতে হাজার হাজার গুণ বেশি কলাম ইঞ্চি ছাপা হয়েছে। আমাকে সাংবাদিক হিসেবে প্রেস ক্লাবের মেম্বার হতে দেবে না, বলে যে না আপনি তো সাংবাদিক না। তাহলে এর ব্যাখ্যা কী হবে? যে আমার সারা জীবনে হয়তো 60,000 কলাম ইঞ্চি আমি লিখেছি, আর সে হয়তো লিখেছে 5,000 কলাম ইঞ্চি, সে বড় সাংবাদিক, সে প্রেস ক্লাবের সভাপতি, আমাকে মেম্বার হতে দেবে না। ফলে এর ব্যাখ্যা যারা আপনারা তত্ত্বীয় আপনারা দেবেন, আপনারা জানেন। ফলে এই যে প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা মিডিয়া যে কর্পোরেট হাউসের সাথে তাদের যে লিঙ্কেজ, এটা একটা আমার কাছে বিরাট বাধা মনে হয়। কারণ প্রত্যেকটা পত্রিকার নিজস্ব পলিসি আছে। আমি জানি যে ওই ঘরানায় না ঢুকলে আমার লেখা ছাপা হবে না, আমার লেখা ছাপা হবে না। এই যে প্রথমা প্রকাশন আমি চেষ্টা করে দেখেছি, অনেক ভালো বই, ছাপা হবে না। তারা বলে দেবে অমুককে আপনি এটা লেখেন, আপনি এটা লেখেন, এই যে কি মহিউদ্দিন আহমেদ আপনি এটা লেখেন সামনে 21শে মেলায়, সেভাবে তাদের প্রকাশনা হবে। আপনি নোবেল প্রাইজ পাওয়ার মতো একটা বই লিখে জমা দিয়ে দেখেন, ছাপা হবে না। আমি একবার একটা বই লিখেছিলাম, সেই বইটা এখন আছে amazon.com-এও আছে, বাংলা ভাষায় লেখা বই। সেই বইটা আমি এই যে ইউপিএলকে বলেছিলাম যে আপনাদের যে ব্রোশিয়ার দেখলাম বইয়ের, তো এটা তো কোনো ধর্মের বইটই নাই বেশি, আপনারা মনে হয় ধর্মের বইয়ে আগ্রহী না। তা মহিউদ্দিন সাহেব তখন বেঁচে ছিলেন, তার সেকেন্ড ম্যান বললেন যে না আমরা তো ধর্মের বই ভালো পেলে আমরা রিভিউয়ারকে দেবো, পজিটিভ হলে ছাপবো। তো আমি পাণ্ডুলিপি দিলাম, বইয়ের নাম তাবলিগি জামাত, জীবনে কোনো দিন তাবলিগ করি নাই, 3 দিনের চিল্লায়ও যায় নাই, কিছুই না, একটা একাডেমিক বই লিখেছি। তো দিলাম, 2 জন রিভিউয়ারের কাছে দিয়েছে, 2 জন পজিটিভ বলেছে হ্যাঁ ছাপা যাবে, বলে কি আমরা নীতিগত কারণে ছাপবো না। তা আপনি 2.5 মাস নষ্ট করলেন কেন? এই হচ্ছে তাদের নৈতিকতা। আর নাট্য জগৎ, ওয়েব জগৎ, এই মোবাইল সাংবাদিকতা, ওয়েব পোর্টাল, এগুলোর কথা আমি বলতে চাই না। এগুলোতে বিকৃতি, মিথ্যাচার, নানান রকম দুষ্টামি, নষ্টামি। আমি 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 এই যে কি বলে স্ক্রিপ্ট রাইটার, এই যে করোনার সময় বাধ্য হয়ে আমি 3টা নাটক লিখেছিলাম। তো তখন ঘরের মধ্যে বন্দি ছিলাম, তো আমার বন্ধুবান্ধবের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতাম, দোস্ত কী করিস? কবিতা লিখি। বলে তুই নাটক লেখ। বলছে কেন? বলে যে শোন, এই হুমায়ুন আহমেদ মারা গেছে, সেলিম আংলিল মারা গেছে, আমাদের যারা পারফর্মার, ফ্যান্টাস্টিক পারফরমেন্স, চিটাগাং থেকে, জাহাঙ্গীরনগর থেকে, ঢাকা থেকে নাট্যকলা শিখে আসছে, তাত্ত্বিক জ্ঞান আছে, বেস্ট পারফর্মার তারা, এই মেহজাবিন, তারপরে এই যে তিশা, তারপরে এই যে আরফান নিশো, এসব নাম বলতেছে। তা আমি বললাম যে দেখ ওটা তো আমার এলাকা না। বলে তুই লেখ। তারপরে আমি লিখেছি, প্রথমটা লিখেছি প্রেমের নাটক। কেন লিখেছি? সামাজিক দায়বদ্ধতার কারণে লিখেছি। কারণ তখন ওয়েব সিরিজের নোংরামি নিয়ে দ্বন্দ্ব চলছে, আবুল হায়াতরা অন্যদের সাথে দ্বন্দ্ব চলছে, বিশাল ঝগড়া চলছে। সাংবাদিকতা, সব পত্রিকার পাতায় ওয়েব সিরিজের নোংরামি, অউচ্চারণযোগ্য ডায়ালগ, তারপরে নোংরামি ইত্যাদি ইত্যাদি ছেয়ে গেছে। আমি তখন একটা আর্টিকেল লিখেছিলাম, এবং সেই সময় সংস্কৃতি মন্ত্রণালয় এই আর্টিকেলটা গুরুত্ব দিয়েছিল বলেই তার ঠিক 5 দিন না 6 দিন পরে সরকারের থেকে ঘোষণা আসলো যে আমরা ওয়েব নীতিমালা তৈরি করতে যাচ্ছি, এবং পরে হয়তো করেছে যে কী করা যাবে বা যাবে না, সেন্সরশিপ এটসেট্রা। তা ওয়েব সিরিজ নিয়ে নোংরামি করা, সেই সময় আমার মাথার ভিতরে কাজ করেছিল যে প্রেম তো একটা পবিত্র জিনিস, এর ভিতরে নোংরামি আসবে কোত্থেকে? প্রেমের পরিশীলিত উপস্থাপনায় কোনো দোষ নেই, দেখি প্রেমের নাটক লিখতে পারি নাকি। লিখলাম একটা, লিখে মঞ্চনাট্য সমালোচক একজনকে পাঠালাম, সে কী প্রশংসা,
স্যার এই নাটক আপনি এই বয়সে লিখলেন কি করে? তা আমি বললাম বাবা এই আমি বললাম বাবা শিশু সাহিত্য কি শিশুরা রচনা করে? তখন আর কোনো কথা বলে না। তা বলে কি স্যার আমি এটা করব। কোনো 3টে নাটক লিখেছিলাম, আর একটা লিখেছিলাম, তিনোটারই থিম আছে। সে আমাকে বলেছিল এখন যে নাট্যকাররা আরিয়ান, শুভ, অমুক তমুক 3-4 জন আছে, তারা কিছু লিখতেছে, অন্যদের নাটক অভিনীত হচ্ছে চমৎকার, কিন্তু থিম নাই। তা আমি 3টে নাটক লিখেছিলাম, তিনোটারই থিম ছিল। ওটার থিম ছিল যে একজন ঢাকা ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে, একে বাঁচাতে হলে জনসংখ্যা ঢাকার থেকে কমাতে হবে। তা আমি নাটকের মধ্যে প্রমাণ করেছিলাম প্রেম দিয়ে যে একজন উপজেলা লেভেলে বাস করেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে যদি সে সিনসিয়ার হয়। সেটা প্রমাণ করেছিলাম যে আন্তর্জাতিক খ্যাতি তার থাকতে পারে, সে লব্ধ প্রতিষ্ঠ হতে পারে তার এলাকায় সাধনা যদি করে। সেই জিনিসটা দেখিয়েছিলাম। ওই নাটকটা কেউ যদি দেখে তাহলে সে যে গ্রামে বাস করতে উদ্বুদ্ধ হবে, যে না আমার ঢাকায় থাকার দরকার নেই সাফল্যের জন্য। এখন তো সবাই ঢাকা চলো ঢাকা চলো ঢাকা চলো, বাসে সিট নাই, এটা কমে যেত। আরেকটা নাটক লিখেছিলাম ওই ঐক্যতান, ওই যেটা বললাম ঢাকা ইউনিভার্সিটিতে এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে মাদ্রাসা, ক্যাডেট কলেজ, এই ওর মধ্যে ঐক্যতান প্রেম দিয়ে কীভাবে সৃষ্টি করে দেখিয়েছিলাম। তিনোটাই প্রশংসিত হয়েছে, ব্যাপক প্রশংসিত হয়েছে। আমার ছাত্র 150 নাটকে অভিনয় করেছে। তারপরে আমার আর এক ছাত্র, সে নাগরিকে নাট্য প্রশিক্ষক। আমি বললাম যে বাবা কী বিষয়? বলে স্যার এটা ভিন্ন জগৎ, এখানে ঘরানাভুক্ত না হলে কোনো কাজ হবে না।